ও দেখি এরকম এরকম করতেছে, এরকম এরকম কী রে ভাই তোর ঘাড়ে কী হয়েছে? বলে না ভাই দেখেন সত্য হয়েও মিথ্যা নয়, মানে কি মেডিকেলে ধরো পরীক্ষা দিবে 1 লাখ, চান্স পাবে কয়জন? 5,000, ঠিক আছে? তো মনে করো শতকরা 95 জনই চান্স পাবে না। আর মেডিকেল ভর্তি পরীক্ষা কত মার্কের হয়? হ্যাঁ কত? কত? সবাই ভুল করেছ, 300 মার্কের। তো ভাই এটা কিন্তু অলরাউন্ড প্রিপারেশন লাগবে। তুমি বায়োলজিতে মনে করো 30টাই পেরে গেলা, অথচ তোমার এদিকে কোনো খবর নাই, তাহলে কিন্তু ভাই তুমি কোথাও মানে উইল বি নো হোয়ার। অথচ যার অলরাউন্ড প্রিপারেশন আছে এই সমস্ত সাবজেক্টগুলোতে, তারা ভালো করে। স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই মেসেজটা দেখেছ যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এটার জন্য প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত। আর তুমি মনে মনে প্রশ্ন করতে পারো, ভাই আমি তো কেবল এসএসসি পরীক্ষা দিয়ে 11-এ উঠছি, তো আমার এখন আবার এটা কি কেন দরকার? অনেকেই এটা ভাবছে, যার কারণে এখনও আসে নাই। আবার আমাদের টাইমিংটাও খুব বাজে একটা টাইমিং ছিল, বাংলা ক্লাসের কারণে আমরা আসলে এই টাইমে দিতে বাধ্য হয়েছি, যাতে রেগুলার শিডিউল কারোর হ্যাম্পার না হয় আর কি। তো তোমরা যারা আসছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকের মনে এই প্রশ্নটার কারণে আসে নাই, তোমরা হয়তো বা প্রশ্নটা আছে তাও আসছো, আর কারোর মনে কোনো প্রশ্ন নাই। তো প্রশ্নের অ্যান্সার আমি দিই। আমি যারা আজকে একদম প্রথম আসছো তাদেরকে আমি পরিচয় দিচ্ছি। আমি ডাক্তার বাপ্পা ঘোষ শাওন। আমি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করছি, তারপরে FCPS ট্রেনিং করছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে, মানে সোহরাওয়ার্দী মেডিকেলেই। আমি BCSও সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো 2016 সাল থেকে আমি উন্মেষের টিচার আর কি। আমরা সোহরাওয়ার্দী মেডিকেলের 14-15 সেশন, 15 সালে শেষের দিকে টিচার রিক্রুটমেন্ট হইল। 2016 সাল থেকে আমি উদ্ভাস উন্মেষে ক্লাস নেই, এবং ওই বছর থেকে অ্যাডমিশনে ক্লাস নিচ্ছি। টানা 3-4 বছর নিয়েছি, 19 সাল পর্যন্ত। তারপরে আসলে করোনার পর থেকে আর উদ্ভাসে সাথে টাইমটা কমে গেছে। আমি এখন নিজের প্রতিষ্ঠানের সময় দিয়ে বেশি আর টাইম পাই না আর কি। তো উন্মেষের ফার্স্ট রিক্রুটমেন্ট আমরা ওই 15 সালে উন্মেষ শুরু হয়েছে, বুঝছো? এবং উন্মেষের মানে ফার্স্ট রিক্রুটমেন্ট বলতে মানে ম্যানেজমেন্ট লেভেলের পরে টিচার রিক্রুটমেন্ট হিসাবে আমরা হলো ফার্স্ট। তো আমি উন্মেষের ফিজিক্স এবং বায়োলজি ক্লাস নিতাম। মানে বায়োলজি ক্লাস সবাই নাই, ডাক্তাররা, তার সাথে কেউ কেউ বায়োলজির সাথে কেমিস্ট্রি নাই, কেউ কেউ বায়োলজির সাথে ফিজিক্স নাই, জিকে ক্লাসও নাই। তা আমি উন্মেষের এই বায়োলজি, ফিজিক্স আর জেনারেল নলেজ ক্লাস নিতাম আর কি। এবং ঢাকার বাইরে তখন 6টা-7টা ব্রাঞ্চ ছিল, এখন 153টা ব্রাঞ্চ ওদের। তো প্রতি শুক্রবারে বিভিন্ন ব্রাঞ্চে ক্লাস নিতে যাইতাম। দেখো, ক্লাস নিতে যায় আমার অভিজ্ঞতা 1-2টা শেয়ার করি তোমাদের সাথে, তাহলে তুমি বুঝবা যে কেন তোমাদের এখন থেকে শুরু করা দরকার। কথা বললো না, নিজেদের মধ্যে কথা বললো না। আমার ময়মনসিংহে ক্লাস নিতে যেতাম অনেক বেশি। ময়মনসিংহের আমার একটা স্টুডেন্ট, সে সিলেট মেডিকেল থেকে পাশ করে ডাক্তার হয়েছে, বুঝছো? তো আমরা ধারণা করছিলাম ও ঢাকা মেডিকেলে চান্স পাবে, কিন্তু সিলেট মেডিকেলে চান্স পাইছে। কিন্তু ওদের ব্যাচে আরও কয়েকটা ভালো স্টুডেন্ট ছিল, ওরাও বিভিন্ন মেডিকেলে চান্স পাইছে। কয়েকটা বলছি 200 স্টুডেন্ট ছিল, মানে আমাদের খুব ক্লোজ ব্যাচ, মানে আমি মাঝে মাঝে যেতাম ওদেরকে পড়াইতে। 200 স্টুডেন্টের মধ্যে দেখে 10-12 জন চান্স পাইলো আর কি, আর ম্যাক্সিমামে চান্স পাইলো না। কিন্তু সে একরাশ আশা নিয়ে কিন্তু তারা ক্লাসে আসতো। তা আমার তরফ থেকে আসলে তখন ওইটা আমার ফার্স্ট অ্যাডমিশনের ব্যাচ, তাই না? প্রথম সব কিছুরই একটা আলাদা কি থাকে আর কি, টান থাকে, তাই না? তুমি দেখবে মানে যে কোনো কিছু প্রথম, তুমি এটা প্রথম ফুল গাছ, তোমার নিজের লাগানো প্রথম গাছে প্রথম ফুল, ওইটার মায়া মমতা একটা আলাদা। আবার আরও অনেক কিছুই পেহলা আছে যেগুলো আসলে ভোলা যায় না, তাই না? অনেকে হাসতেছে, মানে বিশাল হাসি দিচ্ছে, অনেক কিছু বুঝা লাগছে আর কি, ঠিক আছে? আমি প্রথম গল্পের বইয়ের কথা বলতেছি আর কি, যেটা তো অনেক প্রথম গল্পের বই ভোলা যায় না। আমি ছোটোবেলায় একটা গল্পের বই পড়ছিলাম, বুঝছো? মানে সেটা হচ্ছে মানে অ্যান্ট অ্যান্ড গ্রাসহপার, মানে খুব চমৎকার, এখন আমি ভুলতে পারিনি আর কি, ঠিক আছে? আরে ওই যে সেই বড় গ্রাসহপারগুলো এসে অ্যান্টদের সব খাবারগুলো মানে দখল করে নিয়ে চলে যায়, মানে এই যে স্মৃতি, এগুলো ভোলা যায় না আর কি। আর তোমরা তো আরও কত কিছুই ভুলতে পারো না আর কি। যাই হোক, আমি বইয়ের কথাই বলছিলাম। এনিওয়ে, তো যেটা মজা করছিলাম শোনো, তো ওই ব্যাচের আমার এত খারাপ লাগলো, আসলে 200 স্টুডেন্ট পড়াইলাম,
12 জন চান্স পাইছে। এদিকে উন্মেষ খুব খুশি, ময়মনসিংহ ব্রাঞ্চ থেকে তাদের 12 জন চান্স পাইছে, ছবি মবি মনে করো পুরো শহর জুড়ে ঝুলাই রাখছে আর কি, ঠিক আছে। আর আমি চিন্তা করতেছি আসলে বাকি যেগুলো চান্স পাইলো না, খুব খারাপ লাগতো আর কি। ওরাও তো আমার কাছে সেই মানে তুমি যখন টিচার হবা তোমার কাছে দেখবা সবগুলো স্টুডেন্টই তোমার জন্য সমান, যে ভালো পারে সেও সমান, যে পারে না সেও সমান আর কি। তা আমি চিন্তা করতেছি আসলে আমার যে 188টা পোলাপাইন চান্স পাইলো না বা প্রায় কাছাকাছি আর কি, মানে 200 সামথিং ওদের স্টুডেন্ট ছিল, এদের জন্য আসলে এদেরকে তো আর কেউ খোঁজ নেয় না। আমি উপযাচিত হয়ে 2-1টার সাথে একটু কথাবার্তা বলার চেষ্টা করছি, কিন্তু তারাও লজ্জা পায় দেখে, মানে আমি আরও নক দিলে বা আমি তাদের সাথে কথা বলতে গেলে তারা আরও মানে এম্বারাসড ফিল হয়, ভাইয়ের সামনে আমি কী বলবো। তখন ওই যে 3 Idiots মুভির মধ্যে একটা কথা আছে না, মানে হিউম্যান বিহেভিয়ার কিছু মানে আমরা কিছু অনেক সময় অনেক কিছু বুঝি, এরকম 3 Idiots মুভির মধ্যে একটা কথা আছে না যে ফ্রেন্ড খারাপ করলে খারাপ লাগে, কিন্তু ফ্রেন্ড বেশি ভালো করে ফেললে আরও খারাপ লাগে এরকম একটা লাইন ছিল না। তা আমিও আসলে দেখছিলাম যে স্টুডেন্টরা মানে চান্স না পেলে তাদের খারাপ লাগে, আর চান্স না পাইলে তাদের টিচাররা যদি তাদের সাথে আবার যোগাযোগ করে তাদের আরও বেশি খারাপ লাগে, আমি এটা বুঝছি আর কি। তো এরপরে আমি আসলে ওদের সাথে যোগাযোগ করতাম না, যারা ভালো করেছে শুধু তারাই নিজেরাই যোগাযোগ রাখতো এবং তাদের সাথে যোগাযোগ। তো আমি একটা জিনিস তখন খুব খেয়াল করলাম, আসলে আমি কেন এই যে কয়টা পোলাপাইন চান্স পাইলো না, মানে কেন চান্স পাইলো না, আমার আসলে করণীয় কী ছিল। দেখো আমি ওদেরকে পড়াইছি মাত্র 3 মাস অ্যাডমিশনে, এই যে এই বছর এই মাসে অ্যাডমিশন শুরু হয়েছে, ওদের পরীক্ষা হবে তোমাদের 2 বছর সিনিয়র যারা আর কি, ওদের পরীক্ষা হবে মনে করো ডিসেম্বরের শেষে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ওরা সেপ্টেম্বরে কোচিং শুরু করছে আর কি, সেপ্টেম্বর থেকে কোচিং শুরু করছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো মনে করো ডিসেম্বর মানে মাস যে মাস শুরু করছে সেটারও কয়েকদিন চলে গেছে, ডিসেম্বর মাসে তো এমনি টেনশন করতে করতে কয়েকদিন চলে যাবে, ঠিক আছে। বড় জোর 3 থেকে 3.5 মাস বা 4 মাস ইফেক্টিভ তারা টাইম পায়। এই টাইমের মধ্যে আসলে কি অ্যাডমিশনের জন্য একটা ভালো প্রিপারেশন নেওয়ানো সম্ভব কিনা। যে পড়াটা 2.5 বছর ধরে একজন মানুষ পড়তেছে, সেই পড়াটা কি 3-4 মাসে কেউ পড়ে শেষ করতে পারে? কোথায় 3 মাস, কোথায় 2.5 বছর, কই শেখ সাদি কই ছাগলের নাদি, দুইটা কি এক? কখনো এক হইতে পারে? আসলে এক হয় না ভাইয়া। তখন থেকে আমার আসলে ইচ্ছা হইতো যে না দৌড় এইগুলা অ্যাডমিশন পড়ায় মানে থেকে একাডেমিক পড়াইলেই বরং ওদেরকে মানুষ করার পিছনে একটু বেশি ভূমিকা রাখতে পারবো আর কি, ওদেরকে অ্যাটলিস্ট মানে প্রথম থেকে একটু পথ দেখানোর, মানে তখন থেকে ইচ্ছা ছিল যে না নিজেরই এরকম ব্যাচ থাকবে, আস্তে আস্তে তো এই অবস্থা এত বড় যে হয়ে যাবে আমি এটা বুঝি নাই আর কি, বুঝছো। আমি মানে আমার স্টুডেন্ট লাইফে ছিল না আমার 2-1টা ব্যাচ থাকবে, পড়াইতে ভালো লাগে, সারাদিন যেন ক্লাস না নিলে 1-2টা ক্লাস না নিলে মনে হয় যে কী যেন করি নাই আর কি, বুঝছো। মানে সকালবেলা ব্রাশ না করলে কীরকম যেন লাগে না, মানে আমারও 1-2টা ক্লাস না নিলে আমার মনে হয় যে আমি কী যেন করি নাই আজকে, বুঝছো, এরকম মনে হয়। আমার মনে হয় 1-2টা ব্যাচ থাকবে। তারপরে দেখে যে ভাই মানে আমাদের প্রথমে ড্রিমার শুরু হয়েছিল 11 নম্বর রোডে একটা বিল্ডিংয়ে, ওইখানে স্টুডেন্ট আটতো না বলে আমরা একটা বড় জায়গায় চলে আসছি আর কি, মানে এইরকম একটা কন্ডিশন শুরু হয়েছে আর কি। তো যাই হোক এটা তো উন্মেষে মানে আমার কথা গেল আর কি। তো দেখো আমি তোমাদেরকে ডাকছি এই কথাগুলো তোমাদেরকে বুঝিয়ে বলার জন্য। আসলে আমি জানি যে কাউকে যদি বুঝিয়ে কোনো কিছু বলা হয় সে ফিল করতে পারে, যুক্তি দিয়ে বুঝিয়ে বললে সে ফিল করতে পারে। ভাই দেখো আমি জানি যে আজকে আমি তোমাকে এমন কোনো শরবত আমার কাছে নাই যে তোমার গুলায় খাওয়াই দেবো যে তুমি গুলে খায় ফেলা, শাওন ভাইয়ের কাছে এরকম সর্বদ আছে আমি গুলে খাই বলছি মেডিকেল চান্স, না ভাই এটা সম্ভব না। বাট আমরা আসলে একটা মানে আমরা মেন্টর, আমরা ইনস্ট্রাক্টর, আমরা পথ দেখাইতে পারি মাত্র। সেই পথ পেরিয়ে সাফল্যের সোনালী সৈকতে যাওয়ার দায়িত্ব তোমারই। আমার কথাটাকে বুঝাতে পারছি? আমরা খালি বলতে পারি তুমি এদিক দিয়ে হাঁটো। প্রতি বছরই এরকম এক ঝাঁক পোলাপাইন আসে। এটা তো তোমাদের ব্যাচে অলরেডি আমার কাছে মানে প্রায় 60-70 জন পড়তেছে তোমাদের মানে বায়োলজি, মানে সবগুলো ব্যাচ মেলায়। আরও হয়তো অনেকে আসবে, প্রতি বছরই এরকম 100-150 জন পোলাপাইন আসে পড়ে। এবং এদের মধ্যে থেকে ওই যে আমরা মানে লিফলেটের মধ্যে ছবি ঝুলাই রাখছে না, ওই রকম সংখ্যক পোলাপাইন মেডিকেলে চান্স পায় আর কি। মানে রেশিও হচ্ছে মনে করো 10 জনে 2 জন, তাও আমাদেরটা সবচেয়ে ভালো, মানে কারণ আমরা ভালোদেরকে পড়াই আর কি। মানে এখানে যারা থাকে তারা সবচেয়ে বেশি ভালো। মানে মেডিকেলে ধরো পরীক্ষা দিবে 1 লাখ, চান্স পাবে কয়জন? 5,000, ঠিক আছে। তো মনে করো শতকরা 95 জনই চান্স পাবে না আর কি। হ্যাঁ মানে সেখানে মানে আমাদের মানে মেডিকেলের যে রেশিও তাদের থেকে আমাদের সাকসেস রেট প্রায় 4-5 গুণ বেশি আর কি। মানে কারণ আমরা ভালোদের পড়াই, মানে আমি আমার নিজের ক্রেডিট, আমাদের ক্রেডিট বলছি না, মানে আমরা যাদেরকে পড়াই তারা হচ্ছে মানে এখানকার সবচেয়ে ভালো স্টুডেন্ট, তারা বেশি চান্স পায়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি তোমাদেরকে আজকে কী বুঝাবো। দেখো আসলে তোমরা প্রথমে জানবো যে মেডিকেলের জন্য কারা আগে প্রিপারেশন নিবা, কারা নিবা না, এইটা। তারপরে দ্বিতীয় হচ্ছে প্রিপারেশন নিলে তুমি এখন থেকে কীভাবে পড়াশোনা করবা, যেন 2 বছর পরে যেন তোমার মনে না হয় যে আমি ভুল পথে হাঁটা ধরছিলাম, ঠিক আছে।
আবার ধরো অনেকে আছে ডাক্তার, যেমন ধরো আজকে একটা বিসিএস পরীক্ষা হচ্ছে, আসো ভাইয়া, আজকে একটা বিসিএস পরীক্ষা হচ্ছে, এই বিসিএস পরীক্ষা অনেক ডাক্তার গেছে আর কি, এটা একটা জেনারেল বিসিএস, তারা অলরেডি আমার সাথে সুপারিশপ্রাপ্ত হয়েছে স্বাস্থ্য ক্যাডারে, মানে তারা অলরেডি ডাক্তার হিসেবে বিসিএস হয়েছে, তারা আবার আজকে বিসিএস পরীক্ষা দিতে গেছে, কেন গেছে জানো? ওরা পুলিশ প্রশাসনে যাইতে চায় আর আমার কথাকে বুঝাইতে পারছি, মানে তারা এতদিন ধরে যে কি করলো, তাহলে তারা আসলে নিজেরাই জানে না যে তারা কি করলো। মানে আমার একটা ফ্রেন্ড, সে সোহরাওয়ার্দী মেডিকেল থেকে পাশ করছে, সে বিসিএস 48তম বিসিএস এর সুপারিশপ্রাপ্তও হয়েছে সে ডাক্তার হিসাবে, কিন্তু সে এখন তার এতদিন পরে এসে মনে হয়েছে যে তার বুঝি পুলিশ হইলে ভালো হইতো। ইভেন আমার তো মনে হয় যে পুলিশ মানে পুলিশের ওই মানে এএসপি না, তারা যদি দারোগার চাকরিও দিয়ে দিত আমার তো মনে হয় ও দৌড়ায় চলে যাইতো আর কি, ঠিক আছে? আমার কাছে এরকম মনে হয়, মানে কেন, মানে আসলে তাদের কাছে কোনো গোলটা বা লক্ষ্যটাই ঠিক নাই। তো কারা কারা আগে মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা, কারা কারা নিবা না? দেখো আমাদের প্রফেশনটা, আমি একটা কথা বলতে পারি, মানে ধরো সোহরাওয়ার্দী মেডিকেলে প্রতিদিন 4-5 হাজার রুগী আসে, 8টার সময় টিকিট বিক্রি শুরু হয়, গ্রামগঞ্জ থেকে মানুষজন 6টার সময় এসে লাইন দেয়, যেন আগের টিকিটটা নিয়ে দিনের দিনে যেন টেস্টের তো আবার লাইন থাকবে, ডাক্তার দেখায় টেস্ট করে যেন যাইতে পারে। তো ধরো এই ধরনের রোগী মানে খুব কষ্ট নিয়ে আসছে, যাওয়ার সময় তুমি তাকে একটা হাসি মুখে একটা ট্রিটমেন্ট দিয়ে একটু হাসি মুখে বুঝাই দিয়ে গেলা, অথবা সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরলো, মানে এই যে দোয়া, এইটা মানে এই যে সম্মান বাংলাদেশের পার্সপেক্টিভে খুব কম প্রফেশনে আছে। আবার আমাদের স্যারেরা ওই হাসপাতালে তো ওই গরিব রোগীদেরকে সেবা দেওয়ার সুযোগ পাচ্ছে, আবার দেখা গেল সন্ধ্যার সময় যে ওইরকম একটা 5 স্টার একটা মানে হসপিটালে গিয়ে তারা পেশেন্ট দেখছে, তাদের মানে পকেটও ভরতেছে, আবার সেবা করার যে সম্মানের যে সুযোগটা সেটাও হইতেছে, মানে রদ দেখা কলা বেচা, মানে এটা ধরো খুব কম প্রফেশনে আছে। কারণ আমার আর্মির ফ্রেন্ডরা ওরা কি করে, ওরা হচ্ছে ধরো মানে প্রচুর, মানে আমি ওদের সাথে ক্যান্টনমেন্টে গেলে আমার ফ্রেন্ডরা মেজর হয়ে গেছে আর কি, মানে সেলুট, মানে সেই রকম সেলুট। অথচ আমি জানি যে প্রথম আমার 3টা ফ্রেন্ডের সাথে দেখা হলে 2টা ফ্রেন্ড একই কথা বলে খুব অর্থ কষ্টে আছে। কারণটা কি, ওদের বেতন মনে করো 70,000 টাকা, তার 30,000 টাকা তার বাড়ি ভাড়ায় কেটে নেয়, 40,000 টাকা ভাড়া, মানে আমার বাসা ভাড়া 52,000 টাকা ভাই, মানে ও 40,000 টাকা ওর হাতে থাকে, ওর ধরো মানে বউ বাচ্চা দিয়ে মানে নিজেকে একটু যে মানে অফিসার হিসাবে যে সে ট্রিট করবে নিজেকে, সেটা সুযোগই নাই। আমার কথাটাকে বোঝাতে পারছি, এটা রিয়েলিটি। অথচ ওরা কিন্তু মানে 5th গ্রেডে বেতন পায়, মানে ওদের বেতনের স্কেলটা কিন্তু ওরা আরও বেশি প্রমোটেড হয় আর কি। অথচ দেখো ডাক্তারদের মানে দুর্নীতি করতে হয় না, তার নিজের মেধাটাকে খাটায়, সে নিজের একটা তো সম্মান পায়, তার সাথে সাথে মানে সম্মানীয় পায়। ভেরি গুড, ও একটা খুব ভালো কথা বলছে আর কি, যে তুমি যে কোনো অ্যামাউন্ট ইনকাম করতে পারবা তোমার যদি সেই দক্ষতাটা থাকে। এটা খুব কম প্রফেশনে এই জিনিসটা আছে। এবং ভাইয়া তোমার যদি ভাইয়া ওই যে মানে 3 Idiots মুভি, মানে আমার খুব ফেভারিট মুভি, মানে একটা মুভি অনেকবার দেখছি, তো মানে এটা মনে একটা কথা হচ্ছে ভাইয়া, ওই সাকসেসকে পিছে মাত ভাগো, মানে এক্সিলেন্স পিছনে দৌড়ানোর কথা আর কি ব্যাপারটা বলে আর এখানে আসলে এক্সিলেন্সের থেকে মানে আরেকটা কথা, মানে এক্সিলেন্সটা মানে সেবায় তুমি কতটা এক্সিলেন্স। তুমি যদি একটা পেশেন্টকে তুমি বসবা যে তুমি কি টাকা পাবা এর কাছ থেকে, এই ধান্দা নিয়ে যদি তুমি বসো, তাহলে ভাই তুমি ইউ আর গন কেস, তুমি এই প্রফেশন থেকে কিচ্ছু পাবা না, তুমি এই প্রফেশন থেকে কষ্ট ছাড়া কিছুই পাবা না। কিন্তু তুমি যদি ওই প্রফেশন মানে ওই তুমি জানো একটা রিক্সাওয়ালা তোমার কাছে আসে, ও জানে ও হয়তো বা তোমার ফিসটাও দিতে পারবে না, বা তুমি সরকারি হাসপাতালে গেছো 10 টাকা দিয়ে টিকিট কেটে আসছো, ওর সাথে তোমার অর্থনৈতিক কোনো লেনাদেনাই নাই, কিন্তু ওকে যখন তুমি একটা ট্রিট করলা, ওকে বুঝাইলা যে বাবা আপনি সুস্থ হয়ে যাবেন, মানে আমাদের পেশেন্টকে কথা বলার সিস্টেমই হচ্ছে পুরুষ হোক মহিলা হোক সবাইকে বাবা বাবা বলতে হয় আর কি, ঠিক আছে? তো বাবা আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি টেনশন করেন না, আপনি এই ওষুধগুলো খান। এবং তুমি জানো যে ওনাকে ভালো ওষুধটার দাম 70 টাকা, কিন্তু এই ওষুধটা উনি কিনে খাইতে পারবেন না। অথচ 3-4 টাকা দামের আর একটা ওষুধ আছে, কিন্তু এটা খারাপ হইলেও ইনি খাইতে পারবে আর কি, ইনি সুস্থ হবে আর কি। তুমি এই জিনিসটা বুঝে যখন ট্রিটমেন্ট করবা ভাই, অর্থ তোমার পিছনে ছুটবে, তুমি বলতে পারবা যে না আলহামদুলিল্লাহ ভাই, ঈশ্বর তোমাকে ধন্যবাদ, আমি বেশ ভালো আছি। এই তোমরা যারা এই সেন্স নিয়ে চিন্তা ভাবনা করতে চাও তাদের জন্য এই প্রফেশনটা বেস্ট, ঠিক আছে? নাহলে আমার ওই ফ্রেন্ডের মতো আজকের দিনেও সে বিসিএস এর সুপারিশ প্রাপ্ত হওয়ার পরও সে দৌড়াইতেছে সকালবেলা, দেখে বন্ধু তুই যাবি না, আমি কোথায় যাবো, মানে বিসিএস পরীক্ষা দিতে আজকে যাবি না, মানে ও ভাবতেছে আমার সাথে মানে গেলে ওর ভালো হয়। মানে আমি তো ভুলেই গেছিলাম যে আজকে পরীক্ষা, আর কি আমার তো ওই আগ্রহটা নাই, বিকজ আমি জানি যে আমি আসলে কী করতে, মানে ওইটা ওইভাবে বলো না, আমি ভাব নিচ্ছি না, বাট আমার কাছে মনে হয়েছে যে না ভাই ওই প্রফেশনটা বেটার হইলে ওইটা না, মানে আমি যেটাকে দেখছি ভালো এটা আমার জন্য ভালো। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি ভাই? এখন থেকে সেই ডিসিশনটা নিতে হবে আর কি। ওকে, তো ধরো তুমি ডিসাইড করলা, তারপরে তোমার রেজাল্টটা আগে ঠিক আছে কিনা, তোমার এসএসসিতে তোমার রেজাল্টটা কি, এসএসসিতে যদি রেজাল্ট কারো জিপিএ 4.8 এর নিচে থাকে, দেন ইউ পার্সোনালি টক টু মি, মানে আমি তাহলে তোমার কন্ডিশনটা বুঝা তোমাকে আমি অ্যান্সার করবো। কেন বললাম এই কথাটা? কারণ হচ্ছে ভাইয়া দেখো মেডিকেলের মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমরা যদি একটু জানো,
তোমাদেরকে মেডিকেলের মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি একটু বলি, মেডিকেলের মার্ক কত বলো তো? মেডিকেল ভর্তি পরীক্ষা কত মার্কের হয়? হ্যাঁ কত? কত? সবাই ভুল করেছ, 300 মার্কের। মেডিকেল ভর্তি পরীক্ষা 300 মার্কের। আরে কি পরীক্ষা দিবা সেইটা সম্পর্কে যদি না জানো তাহলে কিন্তু ভাই আসলে হবে না কিছু। মানে শোনো, একটা রেস বা একটা ফাইট উইন করার প্রথম টেকনিকটা হচ্ছে ফাইটের আদ্যপ্রান্ত সম্পর্কে তোমাকে ভালো মতো জানতে হবে, কোথায় ফাঁক আছে কোথায় ফোকর আছে, এই জিনিসটা তোমাকে জানতে হবে আর কি। চলো তোমাকে একটু বুঝায় বলি, যদি ধরো মেডিকেল অ্যাডমিশন টেস্টের মার্ক হচ্ছে 300 মার্ক, তার মধ্যে 200 মার্ক এসএসসি এইচএসসির রেজাল্ট আর 100 মার্ক এমসিকিউ পরীক্ষা হয়। এই 200 মার্কের মধ্যে এটা কিন্তু একদম সবার যেন মাথার মধ্যে থেকে যায়, এই 200 মার্কের মধ্যে 75 হচ্ছে ফর এসএসসি আর 125 ফর এইচএসসি, বুঝছো? মানে এটার টেকনিকটা হচ্ছে তোমরা যারা এসএসসিতে জিপিএ 5 পেয়েছো তাদের মার্কটা গুণ হবে 15 দিয়ে, এই যে 5, 15 এবং 75, যারা জিপিএ 5 পেয়েছো তারা 75-এ পেয়ে যাবে আর কি, ঠিক আছে? আবার এইচএসসির মার্ক গুণ হবে হচ্ছে 25 দিয়ে। এইচএসসির যা জিপিএ এসএসসিরটা 15 দিয়ে গুণ করবে, এইচএসসিটা 25 দিয়ে গুণ করতে হবে আর কি। তো ধরো কারোর মার্ক আছে 4.8, তাহলে সে 4.8কে 15 দিয়ে গুণ করবে। কারোর মার্ক আছে 4.7, সে 4.7কে 15 দিয়ে গুণ করবে। দেখা যাবে যে এই গুণ করলে এই 75-এ অলরেডি ওর মার্ক আগেই কাটা। হ্যাঁ, দেখা যাবে যে আগেই যদি 4-5 মার্ক কাটা থাকে তাহলে তো তাকে সেইভাবে বুদ্ধি করে পড়াশোনা করতে হবে, তার ক্যালিভার দেখে আমি তাকে সাজেশন দিব। আমি কীভাবে এটা বুঝাইতে পারছি, তোরা আমার সাথে পার্সোনালি কথা বলো। এবং এইটার সাথে সাথে এই জিনিসটাও বুঝানো ভাই, যে তুমি শুধু খালি অ্যাডমিশনের পড়াশোনা করলে তোমার এইচএসসিতে আবার ডাব্বা হয়ে গেল আর কি, ঠিক আছে? তাহলে আমও যাবে সালাও যাবে আর কি। আমার কথাকে বুঝাইতে পারছে তো? এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আর এই যে 100 মার্কের যে এমসিকিউ আছে, এই 100 মার্কের এমসিকিউ এর মধ্যে কার কার মার্ক কত বলতে পারো? বায়োলজিতে কত মার্ক? ভেরি গুড, বায়োলজিতে হচ্ছে 30। তো কি হলো? তো বায়োলজিতে মার্ক হচ্ছে 30। তারপরে বলো তো কোনটাতে মার্ক বেশি? কেমিস্ট্রিতে মার্ক কত? 25। আর ফিজিক্সে 20, জিকে ইংলিশে কত? ইংলিশে 15, আর জিকেতে কত? 10। দেখো একদম মানে কত সুন্দর, 5 মার্ক কমাইতে 100 চলে আসছে আর কি। এখন ম্যাক্সিমাম পোলাপাইন ভুল করে কোথায় দেখো, অনেক ছেলেপেলে আছে। আমার একটা স্টুডেন্ট ছিল 1 মার্কের জন্য মেডিকেলে চান্স পায় নাই, যদিও পরে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, খুব ভালো সাবজেক্টেই। এখন আবার সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন দিচ্ছে, এক্স রাজুকিয়ান, 1 মার্কের জন্য চান্স পায় না। আমার ধারণা ছিল ভালো করবে আর কি। ওর ব্যাপারটা ছিল ও মানে বায়োলজি ক্লাস শেষ, ফিজিক্স ক্লাসের আগেও বায়োলজি পড়ে, ফিজিক্স ক্লাস শেষ, কেমিস্ট্রি ক্লাসের আগেও বায়োলজি পড়ে, মানে এত বায়োলজি ফ্রিক। এবং বায়োলজির বই 2টা আবুল হাসান স্যারের বই, গাজী আজমল স্যারের বই মুখস্থ, ঠিক আছে? কিন্তু মার্ক কত মার্কের জন্য বেটার? 30। কিন্তু এই ফিজিক্স আর কেমিস্ট্রি মিলায় যে 45 মার্ক আছে, ওই জিনিসটার সে উপলব্ধিটা ওর ভিতরে আসে না ওইভাবে। আমার কথা থেকে বুঝাইতে পারছে কিনা খেয়াল করো ভাই, 2টা মিলে মার্ক কত? ইভেন এই জিকে ইংলিশ মিলে মার্ক কত? তাহলে দেখো এটা কিন্তু বায়োলজির কাছাকাছি, চিন্তা করছো? মানে এটা একটা পুরো কেমিস্ট্রির সমান আর কি। তো ভাই এটা কিন্তু অল রাউন্ড প্রিপারেশন লাগবে। তুমি বায়োলজিতে মনে করো 30টাই পেরে গেলা, অথচ তোমার এদিকে কোনো খবর নাই, তাহলে কিন্তু ভাই তুমি কোথাও মানে ইল বি নো হায়ার। অথচ যার অলরাউন্ড প্রিপারেশান আছে এই সমস্ত সাবজেক্টগুলোতে, তারা ভালো করে। ভাইয়া প্রথম কথা হচ্ছে বায়োলজি মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট একটা ফাউল টাইপের অ্যাডমিশন টেস্ট। যেমন ধরো ইঞ্জিনিয়ারিং যারা ভর্তি পরীক্ষা, যারা ভালো পড়াশোনা করে নাই বুয়েটের জন্য, তারা জীবনেও চান্স পাবে না। আগে একটা প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ওরা একটা রিটেন, মানে কেউ আন্দাজে কোনো একটা অঙ্ক মিলে গেছে এরকম শুনবা না, কিন্তু আন্দাজে 5-7টা এমসিকিউ হয়ে গেছে এরকম তুমি শুনবা। এক পার্টি আছে আন্দাজে 5-7টা এমসিকিউ হয়ে যায়, আছে না এরকম? আবার এক পার্টি আছে যে খুব ভালো পারে, এমন এমসিকিউ আসার কমন বাঁধে না, লাখটা ভালো না, অথবা আবেগে 2-একটা বি দাগাইতে যায়, সি দাগায় লাইছে, ঠিক আছে? এবং এক পার্টি আছে যে নিজেদের নার্ভটা কন্ট্রোল করতে পারে না, ভয় টয় পাইলে মনে পরীক্ষার হলে হাগু করে দেয়, এরকম টাইপের একটা অবস্থা আছে না? মানে পরীক্ষার আগের দিন রাত্রে থেকে তার পালপিটেশন শুরু হয়, আমি কই যাব, কি হবে আমার লাইফে, যদি চান্স না পাই আমার শাশুড়ি তো আমার মাইনা নেবো না, ঠিক আছে? এরকম মানে আমি ফান করে বললাম, বাট ও অনেক ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকে, সেটা আরও ওর পরীক্ষাটা খারাপ হয়ে যায়। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এটা 3 ঘন্টা টাইম, মেডিকেলের ক্ষেত্রে 1 ঘন্টা টাইম,
দেখা যায় যে তুমি 10 মিনিট একটু নেগেটিভ চিন্তা ভাবনা করে ফেলাইছো, ইউ আর এ গন কেস। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ভাই এটা হওয়ার চান্সেস কম থাকে। তো এই জন্য এই পরীক্ষা সম্পর্কে তোমাকে জানতে হবে, এগুলো সব কিছু মাইনে শুনেই তারপরে তোমাকে প্রিপারেশনের জন্য প্রস্তুত হইতে হবে। তাহলে এখন প্রিপারেশনটা কীভাবে নিবা, আমার আজকের ক্লাসে খুব ছোটো ছোটো করে আমি মেইন কথাবার্তাগুলো বলে দিব। দেখো শোনো, বায়োলজিটা তো আমি ক্লাসে বলি, বা তোমরা আসলে বায়োলজিটা যে টিচারই পড়াক, তোমরা এখানে অনেকেই আছো আমার কাছে পড়ো না, বাট তোমরা আজকের ক্লাসে এসো, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। বা এইটাই দরকার, তুমি যেখানেই থাকো, তুমি যেখান থেকেই চান্স পাও, আমাদের ভালো লাগা কাজ করবে আর কি। ঠিক আছে, তো দেখো যে টিচারের কাছে তুমি পড়ো, ওই বায়োলজি যারাই পড়াচ্ছেন তারা মোটামুটি সবাই মেডিকেল অ্যাডমিশনের কথাবার্তা বলে। সো আমি বায়োলজি নিয়ে একটু কম কথা বলবো, আমি আজকে একটু মেইনলি ফিজিক্স কেমিস্ট্রির কোশ্চেন তোমাদেরকে একটু শেয়ার করবো, যে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে হবে কীভাবে, কোথা থেকে আসবে। চলো তোমাদেরকে যদি এখান থেকে একটু দেখাই, আমি কয়েকটা একটু স্লাইড এবং কয়েকটা বইটই একটু ওপেন করে তোমাদেরকে একটু বলি। যেমন ধরো ফিজিক্সের, দেখো ওকে, আমি একটু ফিজিক্স থেকে কয়েকটা স্লাইড তোমাদের সাথে বের করে, প্লিজ কথা বলো না, কথা বলো না। ধরো তোমরা ভেক্টর চ্যাপ্টারটা কি তোমাদের পড়ানো শুরু হয়েছে? আচ্ছা, তো আসলে ভেক্টর থেকে কি পড়বা? দেখো যে টিচাররা ফিজিক্স পড়ায় তারা আমার থেকে ফার বেটার ফিজিক্স পড়াতে পারে, কারণ আমি পড়াশোনা করছি হচ্ছে মানে মেডিকেল সায়েন্স নিয়ে, তো ফিজিক্স তো তারা আমার থেকে ভালো পড়াইতে পারে, আমি আসলে তাদের ধারে কাছেও নাই। কিন্তু একটা জিনিস বলবো, আসলে ভাই মেডিকেলের প্রশ্ন কীভাবে আসে, এটা আমার গত বছর 10 বছর ধরে দেখে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। এটা শেয়ার করবো যে তুমি তাহলে এইগুলো পড়লে তুমি দেখো বেটার মানে একটা রেজাল্ট করতে পারবা। যেমন ধরো এই অ্যাডমিশন টেস্টে এই স্লাইডটা আসলে আমি উন্মেষের জন্য বানাইছিলাম আর কি। উন্মেষে একদিনের 2 ঘন্টার একটা ক্লাসে আমরা এই 3টা চ্যাপ্টার পড়াই দিতাম, একদিনের 2 ঘন্টার ক্লাসে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বুঝছো? আর কারা পারবে ভালো, যারা গত 2 বছর ধরে লেখাপড়া করে আসছে তারাই তো আমার এই রিদমের সাথে রিদম মিলাবে। আর যারা পড়ালেখা করে নাই তাদের জন্য আবার আমরা খালি মুখে ফিরাই দিই না, তাদের জন্য বিশাল কৌতুক মারি ক্লাসে। ঠিক আছে, ওরাও মানে আসে মনে হয় যে একটা ভার আসছে কৌতুক শোনার জন্য। ঠিক আছে, ওরাও ওই আমাদের তো আবার থাকে উন্মেষে ক্লাস নিতে গেলে আজকের ক্লাস কেমন লাগলো, ভালো, মোটামুটি, খারাপ, ঠিক আছে, খুব ভালো, ওরা এরকম পূরণ করে। তো ওদের পূরণটাও তো আমাদের দরকার আছে আর কি। আমি জানি যে ওরা চান্স পাবে না, কিন্তু ওদেরকে আমি মানে বিশাল কৌতুক মৌতুক বইলা ওদেরকে হাসায় পাদায় একদম বের করে দিই। ঠিক আছে, তখন ওরা দেখে যে না ওরা ভালো, মানে আর যারা ভালো স্টুডেন্ট তারা তো পড়াটা টাচ করছে তাদের, আর যারা খারাপ স্টুডেন্ট তাদের তো কৌতুকটা টাচ করছে। সবার জন্যই কিছু না কিছু থাকে, সান্ত্বনা পুরস্কার সবার জন্যই থাকে। তুমি কোনটা নিতে চাও? নাহলে তুমি যদি ওই রকম হও তাহলে তোমাকে ওই টিচার মানে আমরা উদ্ভাসের টিচাররা যখন একসাথে বসে আমরা এগুলো নিয়ে গল্প করি আর কি। ঠিক আছে, হ্যাঁ, আর এই ক্লাসে যায় কে কী জোক মারছে আর কি। ঠিক আছে, এটা আমরা নিয়ে গল্প করি, কিন্তু আমরা কিন্তু জানি আসলে কোন কথাগুলোর জন্য আমরা এখানে আসছি, কাদেরকে শেখানো। আমরা টাইম দিছে 2 ঘন্টা ভাই, আমি 3টা চ্যাপ্টার কী শেখাবো? আমি ধরো মানে খুব ভালো ফিজিক্স টিচার, তারপরেও তো আমি কিছু তেমন মানে শেখানোর টাইমটা কম। মেইন জায়গাগুলো ওদেরকে বলে যায় যেগুলো থেকে প্রশ্ন আসা সম্ভব বেশি। সো ওই 3 মাসে কারোর গরুগুলোকে গাধা বানানো মানে কি হয় না আর কি, গরুগুলোকে ঘোড়া বানানো যায় না আর কি। তো ভেক্টর, আমরা একটু ভেক্টর চ্যাপ্টার থেকে দেখি, অন্যান্য চ্যাপ্টার যেহেতু পড়ো নাই। দেখো ভেক্টর থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা একটা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করি। মনে করো এইটা হচ্ছে ভেক্টর থেকে মেডিকেলে আসা একটা কোশ্চেন। আগে কেউ অ্যান্সারটা দেখো না, দেখো স্কেলার রাশির বেলায় কোনটি সঠিক নয়। অর্থাৎ দেখো এখানে মানে কি সঠিক নয়, মানে কি কোনটা মিথ্যা অ্যান্সার সেটা তোমাকে সঠিক বলে দাগাইতে হবে। চিন্তা করো, জিনিসটা তো একটু উল্টা। আবার এমন একবার মানে আমাদের সময় এরকম প্রশ্ন আসতো, নিচের কোনটি সত্য বলিয়াও মিথ্যা নয় আর কি। ঠিক আছে, হ্যাঁ, মানে আমার এক স্টুডেন্টকে আমি কোশ্চেন দিছি, ও দেখি এরকম করতেছে, এরকম কী রে ভাই তোর ঘাড়ে কী হয়েছে? বলে না ভাই দেখেন সত্য হয়েও মিথ্যা নয়, মানে কি মানে সত্য হবে কোনটা? মানে দেখো এটা উল্টা ব্যাপার না, ও যে কোনটি সত্য নয় মিথ্যা, সেই মিথ্যাটাই তোমার জন্য সত্য অ্যান্সার। আচ্ছা, তো আসলে শোনো ভাই, আমি এখন এফসিপিএস ট্রেনিং করছি, তো মানে এফসিপিএসে 2 ক্যাটাগরির প্রশ্ন আসে, বুঝছো? একটা হচ্ছে SBA বা সিঙ্গেল বেস্ট অ্যান্সার, আর একটা হচ্ছে ট্রু ফলস। তোমাদের দেখবে কোনো বড় ভাই বোন যদি এফসিপিএসে থাকে এরকম দেখবা যে ওরা 2 ক্যাটাগরি। তো এই মেডিকেলের প্রশ্ন করো ডাক্তাররা, তাদের মাথার মধ্যে এগুলো ছাড়া ঘোরে না কিছু আর কি। ঠিক আছে,
মানে ভাবতে পারে না কোনো কোশ্চেন আজ এগুলো ছাড়া আর কি, এরকম টাইপের। মানে এরা দুই ক্যাটাগরি কোশ্চেনই করে, দেখো একটা সত্য মিথ্যা টাইপের কোশ্চেন করে, এগুলো 30 সেকেন্ডে দাগাইতে হবে। মজার বিষয় হচ্ছে এটা, তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষায় দিবা একটা কোশ্চেন 1 মিনিট করে টাইম, তুমি দাগানোর পরে ঠিক আছে আরও অনেক টাইম পাবা এদিকে ওদিকে এরকম 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 করে। আর এগুলো দেখবা যে মানে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল স্টাইলে আর কি, মানে তোমার পড়ার আগে তোমার সময় নাই, এরকম টাইপের একটা অবস্থা, এরকম টাইপের অবস্থা। 30 সেকেন্ডে ধরো 100টা কোশ্চেন, তুমি যদি 60 মিনিট টাইমও পাও, 60 মিনিট টাইমও পাও, আমি ধরলাম যে তোমার প্লাস মাইনাস ইরোর হয় নাই, তোমার কাছে এসে স্যার খাতা সাইন করতে নিয়ে এরকম হয়েছে, খাতা সাইন করতে নিয়ে তার আবার কল আসছে, খাতাটা ধরে রেখে সে ফোনে কথা বলে হ্যালো হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ না বাসার বাইরে রান্না হয়নি, আচ্ছা আমি আসার সময় আলু নিয়ে আসবো না, ঠিক আছে এই অলরেডি পোলা মানে 1 মিনিট শেষ, ঠিক আছে পোলাটা কিছু কইতেও পারতেছে না, ও কী করবে আর কি। এই দেখো এরকম করে তোমার কপালে যদি এরকম থাকে। আবার ধরো কারো কারো ক্ষেত্রে মেডিকেলে বেল পড়ার পরে খাতা দেওয়া শুরু করে, ওই কাছে পিছনে পৌঁছাইতে 1 মিনিট নাই, আবার দেখা গেল যে খাতা নেওয়া ধরছে পিছন থেকে আর কি, ঠিক আছে মানে স্যারের যা মর্জি, তুমি তো কিছু বলতেও পারবে না, তোমার 5 মিনিট প্লাস মাইনাস ইরোর ধরে রাখা উচিত। অর্থাৎ তুমি যদি 60 মিনিট টাইমও পাও, তোমার কথা নাই, তোমার গড়ে 36 সেকেন্ড করে টাইম পাওয়ার কথা একটা এমসিকিউতে, তো তুমি ধরে রাখবা 30 সেকেন্ড করে টাইম। এখন থেকে তুমি যে কোনো জায়গায় যে কোনো টিচারের কাছে যে কোনো জায়গায় এমসিকিউ সলভ করবা, তুমি 30 সেকেন্ডের বেশি এমসিকিউর জন্য টাইম নিবা না। এটা তোমার জন্য নিজের মধ্যে ইমানের এই জোরটা থাকে, টিচার যতই টাইম দিক দরকার শেষ করে বসে থাকবা। ভাই কোচিংয়ের টিচারের কাছে বেশি মার্ক পায় লাভ আছে, তোমার শাশুড়ি শুনবে যে শাওন ভাইয়ের কাছে তুমি কত মার্ক পাইছা, শুনবে তুমি কোথায় পড়ো, এটা শুনবে, অবশ্যই শুনবে আর কি। আমার কথা কি বোঝাইতে পারছি কিনা? তো এই জিনিসগুলো নিজের কাছে নিজে জোর রাখবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 30 সেকেন্ডে এই প্রশ্নগুলো পারাটা টাফ, তুমি যতই জানো এর পড়ে আসতেই 30 সেকেন্ডে মানে ভুল হয়ে যায় আর কি। যখনই বলছে নিচের কোনটি সত্য নয়, তার মানে তোমার মাথার মধ্যে এটা সেট হয়ে যাবে 3টা কোশ্চেন সত্য থাকবে আর একটা কোশ্চেন মিথ্যা থাকবে, ঠিক আছে। হ্যাঁ পোলাপান কি প্রথমটাই সত্য দেখার পর আবার দাগায় ফেলায় আর অনেকে আছে এক পার্টি, তো নিচের কোনটি সত্য নয় বলছে। দেখো স্কেলার রাশির যোগ বিয়োগ গুণের সাধারণ গাণিতিক নিয়মে করা যায়, কথাটা কি ট্রু না ফলস? মানে এটা সিম্পল যে ম্যাথমেটিক্যাল রুল অনুসারে রুলে স্কেলার এই মানে তোমার হচ্ছে কি করে ক্যালকুলেশনগুলো করা যায়, মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়, ট্রু। আচ্ছা দুটি স্কেলার রাশির কোনোটির মান 0 না হলেও এদের গুণফল 0 হতে পারে, কখনো হইতে পারে না ভাই, মানে এদের দুটের মধ্যে অ্যাটলিস্ট একটার মান কি হইতে হবে 0, ঠিক আছে, না হলে এটার মানটা 0 হবে না, এইটাই তোমার কারেক্ট অ্যান্সার। দুটি স্কেলার রাশির গুণফল একটি স্কেলার রাশি, এই কথাটাকে আরেকটু ডিটেলসে বলা যায়, দুটি স্কেলার রাশির ডট গুণফল স্কেলার রাশি, ক্রস গুণফল, ভেক্টর, মানে তুমি আরও চমৎকার করে এই জিনিসগুলো আরও একটু ইন্টারপ্রেট করা যায়। যাই হোক আমরা এটা নিয়ে আর কথা বলছি না। এখন ধরো এই প্রশ্নগুলা, তারপরে আরও কোন ধরনের প্রশ্নগুলো আসে আসলে আমরা ফিজিক্সের ক্ষেত্রে কি করি দেখো, মানে এই ফিজিক্স পড়ানোর ক্ষেত্রে যে কিছু গান কবিতা ছন্দ টন্দ, যেমন ধরো স্কেলার রাশি কোনগুলো আর কি, তো স্কেলার রাশি কোনগুলা এগুলো মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে ভাই ভবে সপ্রিয়তম ভাসে প্রেমে, এর ভেক্টর রাশিগুলো মনে রাখার টেকনিক। তো নিচের কোনটা ভেক্টর রাশি, ভবে সপ্রিয়তম ভাসে প্রেমে, এটা দিয়ে তুমি মনে রাখলা, ঠিক আছে। তা বাদে তাহলে আল্লাহ দুনিয়া বাদ বাকি যা কিছু আছে সব স্কেলার রাশি, এখানে দুনিয়ার মধ্যে কি আছে সেটা দেখে রাখবা, যাতে দুনিয়ার বাইরে থেকে 2-4টা পরীক্ষা হলে নাজিল হলে বুঝতে পারো যে না এটা দুনিয়ার বাইরে থেকে নাজিল হয়েছে, এটা মনে একটু ঝামেলা আছে আর কি, একটু দেখে রাখলা, পড়ে রাখলা। আর একটা তুমি গান কবিতা ছন্দ ট্রিক্স দিয়ে, তাহলে হ্যাঁ দেখো ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে দেখো মেডিকেলে ফিজিক্স থেকে আসে 20 মার্ক, ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স থেকে আসে 30 মার্ক, ঢাকা ইউনিভার্সিটিতেও এমসিকিউ আসে, ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউগুলো হচ্ছে ফিজিক্সে ম্যাথ আসে বেশি, ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্সে ম্যাথ আসে মানে বেশি, আর মেডিকেলের ফিজিক্সে 20টার মধ্যে দেখা যাবে যে 15-16টাই তোমার থিওরি আসছে বা 13-14টা থিওরি আসছে, ঠিক আছে, বাদ বাকি 3-4টা ম্যাথমেটিক্যাল টাইপের মানে প্রশ্ন আর 2-3টা একদম ডিরেক্ট ম্যাথ আসছে। আমার কথাটাকে বোঝাইতে পারছি, এরকম ক্যাটাগরির প্রশ্ন হয়, তাহলে তোমাকে এটা সম্পর্কে জানতে হবে ফিজিক্স পড়ার সময়। তাহলে মেডিকেলে যারা টার্গেট করতেছো তাদের ফিজিক্সটা যেন জ্ঞানমূলকগুলো, ফিজিক্সের যেমন জ্ঞানমূলক অনুধাবনমূলকগুলো এমসিকিউগুলো, ঠিক আছে, যে ভবে সব প্রিয়তম ভাষে প্রেমে টাইপের, কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি। আবার এই যে এই প্রশ্নটা কোথা থেকে আসে দেখো তো, এই প্রশ্নটা আসে ভেক্টর রাশি স্কেলার রাশির বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্য, তারপরে তোমার হচ্ছে উদাহরণ, এই সমস্ত জায়গাগুলো ফিজিক্স বইয়ের ভালো করে পড়তে হবে। এখন কথা হচ্ছে কোন বই থেকে পড়বা, বা তোমরা যারা ফিজিক্স পড়তেছো আমার কথা শোনো, কথা বলো না নিজেরা, কথা শোনো। ফিজিক্স অনেক টিচার অনেক বই পড়ে, যেমন ধরো আমাদের কোচিংয়ে মানে তপন স্যারের বই বেশি ফলো করা হয়, খুবই ভালো। আমরা নিজেরা, আমি ক্যারেট কলেজে লেখাপড়া করেছি, আমাদের সময় এরকম তপন স্যারের বই পড়াইতো, কিন্তু আমাকে এক বড় ভাই এসে বলছিল, উনি ঢাকা মেডিকেলে চান্স পাইছে, তার কাছে আমি শুনছিলাম, এক বড় ভাই এসে বলছিল যে এই বই পড়ে লাভ হবে না, ইশাক স্যারের বই পড়তে হবে। সবাই একটু জেনে রাখো কিন্তু ভাই, তোমাদের বড় ভাই বোন যারা মেডিকেল কোচিং করছে, যে কোচিংয়ে কোচিং করো, তুমি শুনে দেখো ফিজিক্সের ক্ষেত্রে কোনটা পড়াইছে, ইশাক স্যারের বই পড়াইছে। তাহলে তোমাকে কি করতে হবে, তপন স্যারের বইটাও রাখতে হবে, ইশাক স্যারের বইটাও রাখতে হবে।
আর ইশাক স্যারের বইটা তুমি পড়বা কীভাবে দেখো, পড়ার একটা টেকনিক আছে ভাই, শোনো। অনেকে পড়ে অনেক, কিন্তু মার্কে পড়াটা কনভার্ট করতে পারে না। তো পড়াটা মার্কে কনভার্ট করার টেকনিকটা কি, এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। প্লিজ কথা বলে না, এত কথা হইলে কেমনে হবে। তো ধরো, আচ্ছা আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার বাইর করি। মনে করো এটা তরঙ্গ নামে একটা চ্যাপ্টার ফিজিক্সের। তো এই চ্যাপ্টারটা আমি বাইর করছি, এটা ইশাক স্যারের বই। দেখো পড়ার ওয়েটা কীরকম। ধরো এই এত বড় একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে সব জায়গা থেকে মানে পুরো একটা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন হবে মেডিকেলে। ফিজিক্সের টোটাল চ্যাপ্টার আছে 21টা, কোশ্চেন হবে কয়টা? 20টা। হ্যাঁ, কোশ্চেন একটা না, কোশ্চেন হবে 20টা। তাহলে গড়ে প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন হয়। কোনো চ্যাপ্টার থেকে যদি আবেগে 2টা কোশ্চেন করে আলাইছা, তাহলে এমন আরও অনেকগুলো চ্যাপ্টার থাকবে যেখান থেকে কোশ্চেন করতে পারবে না। বুঝছো কথাটা? তাহলে তোমাকে সেই কাঙ্ক্ষিত কোশ্চেনটা খুঁজে বের করতে হবে আর কি। অনেক পরে, যেমন ধরো মেডিকেলের জন্য যারা পড়বা, তুমি তো তপন স্যারের বই পড়তেছো, তুমি তপন স্যারের বই পড়তেছো না? তপন স্যারের বই পড়তেছো, ভালো, তপন স্যারের বই পড়ছো, কিন্তু মেডিকেলের জন্য তো তোমাকে তো ইশাক স্যারের বই, শাওন ভাই বলছে যে না মেডিকেলের জন্য হলে ইশাক স্যারের বই পড়তে হবে। বা তুমি আরও যারা মেডিকেলে চান্স পাইছে বা কোচিং করছে তাদের কাছে তুমি শুনবা যে কোন বইটা তোমার পড়া উচিত। ধরো এই টপিকগুলো পড়তেছো, তোমার একটু দাগায় পড়া উচিত। দেখো যে জায়গাগুলো থেকে একটু জ্ঞানমূলক তথ্য আছে সেই জায়গাগুলোই দাগানো আছে। এটা লাল কালিতে সবুজ কালিতে দাগানো বইয়ের পিডিএফ। এটা আমি যখন উন্মেষে ক্লাস নিয়ে আমরা অনেকগুলো টিচার মিলে বসে একসাথে দাগাইছি আর কি, যে কোন লাইনগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসার চান্সেস বেশি। তার মানে যে এই লাইন থেকে আসবে 100% তা না, দেখা যায় গড়ে 60 to 70% সময় এই লাইনগুলো থেকে বেশি প্রশ্ন আসে, আর 30% সময় অন্যান্য লাইন থেকে প্রশ্ন আসে। তাহলে পুরোটা পড়ার পরে এই লাইনগুলো একটু বেশি পড়লে কোশ্চেন কমন পাওয়া যায়, বেশি রেজাল্টটা ভালো হয়। আমার কথাকে বোঝাতে পারছি। আবার এক পার্টি আছে খালি লাল কালি সবুজ কালি করে চলে যায়, তাদের জন্য কিন্তু ভাই মানে তারা চান্স পাবে না। কারণ 60-65 মার্ক পাইলে কি মেডিকেলে চান্স হয়? মেডিকেলে অ্যাটলিস্ট তোমাকে 75 মার্ক পাইতে হবে, আর ঢাকা মেডিকেলে চান্স পাইতে গেলে 85+ মার্ক পাইতে হবে। কথাটাকে বোঝাইতে পারছে কিনা? তাহলে তোমাকে ওই টার্গেট রাখতে হবে, তার মানে কালো কালের লাইন তোমাকে পড়তেই হবে আর কি। এখন দেখো এই যে লাল কালি সবুজ কালির লাইন, যে জায়গাগুলো থেকে জ্ঞানমূলক প্রশ্ন, দেখো আমি কোন জায়গাগুলো দাগাইছি, যে জায়গাগুলোতে জ্ঞানমূলক, আর কোন জায়গাগুলো দাগানো নাই, যে জায়গাগুলো আসলে ম্যাথমেটিক্যাল টার্মসগুলো বেশি আসে। দেখো যে তরঙ্গের বৈশিষ্ট্য পুরাটাই লাল কালি দিয়ে দাগানো আছে। দেখো তরঙ্গের যেখানে তুমি বৈশিষ্ট্য পাবা, যেখানে তুমি টাইপ পাবা, দেখো এখানে 3টা জিনিস আছে। মানে এখানে আরেকটা কোশ্চেন দিয়ে আরেকটা জিনিস মানে দিয়ে এমসিকিউ করাটা সাধ্যের জন্য খুব ইজি। আমার কথাটাকে বুঝাতে পারছি? তাহলে পড়ার জায়গাগুলো কি তুমি বুঝে নিয়েছো? তো দেখবা যে আমাদের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি যারা টিচার, তারা সঙ্গত কারণে এই সমস্ত জায়গাগুলো কম পড়ায়। কারণ তারা ওই অঙ্ক করাইতে তারা ফিল করে যে স্টুডেন্টরা এই জিনিসগুলো বুঝে নেবে। অনেকে যারা একটু মাথাটা ঠান্ডা রাখে, মাথাটা খোলা রাখে, তারা অঙ্ক করে এই বৈশিষ্ট্যগুলো এমনি বুঝে ফেলে আর কি, কোনটা সত্য কোনটা মিথ্যে এমনি দেখে বুঝে ফেলে। এটা যদি করতে পারে এটা বেস্ট, ঠিক আছে। কিন্তু ভাইয়া যাদের একটু সমস্যা আছে, তোমরা এই যে ধরো বিগত সালের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করে দেখে দেখো যে তুমি আসলে অঙ্ক শিখছো খুব ভালো, তারপরে তুমি এই বৈশিষ্ট্য বুঝতে পারতেছো কিনা, নাকি বাংলা শব্দ বা এই সমস্ত শব্দে যখন শব্দের ঘোর প্যাচ কথায় যখন এই জিনিসগুলো থিওরি আকারে লিখে দিতেছে, তুমি যদি একটু আউলায় যাও তাহলে তোমাকে কিন্তু এই জায়গাগুলো পড়ে বেশি প্র্যাকটিস করতে হবে। আবার ভাই অনেকে আছে খুব ভালো বুঝে, কিন্তু এই কথাবার্তাগুলো এমনভাবে শব্দ মায়ের প্যাচ, ডাক্তাররা কোশ্চেন করে, তো ডাক্তাররা তো ফিজিক্স ভালো পারে না খারাপ পারে? আরে খারাপ পারে, মানে পারেই না একদম, ঠিক আছে। সো তারা দেখা গেল কোশ্চেন উল্টাইতে যে এমনভাবে উল্টায় লাইছে, যারা এই যে বইয়ের লাইনটা পড়বে না তারা আসলে বুঝবে না আর কি, এরকম অনেক সময় হয়ে যায়। ঠিক আছে ভাইরা, তাহলে কোন জায়গাগুলো থেকে পড়তে হবে আমি কি বোঝাইতে পারছি ফিজিক্সের ক্ষেত্রে? ওকে, ফিজিক্সটাই আসলে পোলাপান মানে ঝামেলা করে, বিশেষ করে কেমিস্ট্রিটাও মোটামুটি পারে সবাই। বায়োলজি যারা পারে তারা কেমিস্ট্রিও মোটামুটি পারে। কেমিস্ট্রিটাও আসলে খুব বেশি পড়াশোনায় চেঞ্জ নাই। একাডেমিকের জন্য বা বইটার জন্য যারা কেমিস্ট্রি পড়ে যেরকম পড়া, মেডিকেলের জন্য প্রায় একই পড়া, কিন্তু ফিজিক্সটা আসলে প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু ঘুরে যায়। এই কারণে আমি তোমাদেরকে ফিজিক্সটা নিয়ে আগে শুরু করছি। আমার কথাটাকে ক্লিয়ার? আচ্ছা, তো এই যে ফিজিক্সের যে মানে টপিকগুলো আছে, এই ফিজিক্সের যে টপিকগুলো আছে, দেখো যেখানে উদাহরণ সেই জায়গায় লাল কালি দেওয়া আছে। ব্যাপারটা বোঝাতে পারছে কিনা? পরীক্ষায় প্রশ্ন আসবে তরঙ্গ, ঠিক আছে, পুকুরের পানিতে ঢিল ছুড়লে যে তরঙ্গ, সেটা কোন ধরনের তরঙ্গ, আর তরঙ্গ, এগুলো বুঝাই মানে তোমাদের অ্যাডমিশন টেস্টে আসবে। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন আসে, কিন্তু এটা পরিমাণ কম। ওই যে বলছিলাম 20টার মধ্যে মনে করো 6-7টা ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন আসবে, তার মধ্যে 3-4টা বা 5টার মতো ম্যাথমেটিক্যাল রিলেটেড কোশ্চেন, আর 2-3টা ডিরেক্ট ম্যাথ ডাটা মাটা দেওয়া থাকবে, তোমাকে অ্যান্সার বের করতে হবে। কখনো 4-5টাও ম্যাথ আসতে পারে, ঠিক আছে। এটা আসলে মানে কখনো প্রশ্ন কঠিন হলে 4-5টা ম্যাথ চলে আসে, ডিরেক্ট ম্যাথ মানে ওই যে ফিজিক্সের ম্যাথ আর কি, ডাটা দেওয়া থাকবে। আর কোনোটা ডাটা দেওয়া থাকবে না, বলবে যে রোধ মানে তারের প্রস্থ দ্বিগুণ করা হলে রোধ কয় গুণ বাড়বে বা কমবে, ঠিক আছে। এটা তো আসলে তোমার ম্যাথ করা নাই, একটু বুঝেও অ্যান্সার করা যায় আর কি, সূত্রটা জানা থাকলে। আবার বললো যে একটা বস্তুর রোধ এত,
তারের পরিমাণ মানে তারের প্রস্থে এত গুণ বৃদ্ধি করা হইলো, ঠিক আছে, এর মানে তখন ডাটা বাইর করতে হবে তোমাকে ক্যালকুলেটর ছাড়া হিসাব করে। সো ভাই আর একটা কথা, ফিজিক্সে যাদের মেডিকেল টার্গেট আছে দয়া করে, যাদের মেডিকেল টার্গেট আছে দয়া করে কলেজের পরীক্ষা ছাড়া, ইভেন কোচিংয়ের পরীক্ষাও ক্যালকুলেটর না ব্যবহার করা ভালো, ঠিক আছে। হ্যাঁ, কোচিংয়ের এমন একটা পরীক্ষা যে না ঠিক এটা খুব প্রেস্টিজিয়াস, ভাইয়া বলছে খুব ভালো রেজাল্ট করতে হবে, তখন তুমি করো, বাট বাসায় নিজের প্র্যাকটিসের জন্য কেউ ক্যালকুলেটর ব্যবহার করবে না। মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এমসিকিউতে ফিজিক্সের ম্যাথে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, সলভ করতে হবে এমন ম্যাথই দিবে যেগুলো ক্যালকুলেটর ছাড়া। যেমন ধরো 10 নিয়ে একটা অঙ্ক দিল, ঠিক আছে, তুমি দেখবা কাটাকাটি করে 1045 হয়ে গেছে 1, ঠিক আছে, তো তোমাকে এগুলো মুখস্থ করতে হবে কাটাকাটি করে, মানে ক্যালকুলেটর ছাড়া এমন অঙ্কই দিবে যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায়। আবার কিছু কিছু জিনিস আছে আমরা এগুলো ক্লাসে ট্রিক শেখাই দিই যেগুলো ক্যালকুলেটর ছাড়া, ধরো এখন একটা এমন অঙ্ক দিয়ে দিচ্ছে তোমাকে ক্যালকুলেটর ছাড়া করতে হবে, যেমন বলো এই √116, ঠিক আছে, তুমি আনসার পাইছো √116, ভেক্টরের একটা অঙ্ক করছো, লব্ধি ভেক্টর বাইর করছো, লব্ধি ভেক্টর বাইর করলে তো একটা মাথার সামনে একটা রুট থাকবে না, যারা ভেক্টর করছো তাদের জন্য বলতেছে। কিন্তু অপশনের মধ্যে দেখা গেল √116 দেওয়া নাই, দেওয়া আছে এরকম 10⁵, 10.5, 10.3, 10.7, ঠিক আছে, এরকম অপশন দেওয়া আছে। বলে অ্যান্সার কী কোনটা হবে? এই অ্যান্সার হবে 10.7 বা 10.78, এরকম টাইপের অ্যান্সার হবে। কেন? এ দেখো এটা বুদ্ধি করে বের করা যায়। এই যে এর থেকে একটা বড় পূর্ণবর্গ সংখ্যা 121, এটা মানে হচ্ছে 11। এর থেকে একটা ছোট পূর্ণবর্গ সংখ্যা 100 মানে হচ্ছে 10। দেখো তো এটা √116, এর থেকে বড় একটা নিচে, তাহলে অ্যান্সার কী হবে? 11 আর 10-এর মাঝখানে হবে না? আবার দেখো 16 থেকে 121 কাছে, 100 থেকে এটা একটু দূরে, তার মানে কি হবে? তার মানে এই মানে 11-র কাছাকাছি, মানে 10.5-এর উপরে হবে অ্যান্সার। যারা বুঝো নাই তাদের জন্য বোঝারও দরকার নাই, এগুলো আমরা আরও ক্লাস মানে মেডিকেল অ্যাডমিশনের ক্লাসে এগুলো শেখাই। আমার কথাকে বুঝাতে পারছে। বাট তোমাদের আপাতত যেটা বললাম, এখন থেকে তোমাদের ডিরেকশনটা কী হবে? তোমরা মনে করবা ক্যালকুলেটর ইউজ করতেছো মানে তুমি তোমার নিজের মেধাকে ডিজিটাল অ্যামনেশিয়া রূপান্তরিত, এটাকে বলে ডিজিটাল অ্যামনেশিয়া। ক্যালকুলেটর দিয়ে যারা অঙ্ক করে তারা এই হাতে কলমের অঙ্কতে মাথাটা তারা কাজ করাইতে পারে না আর কি। আমার কথাকে বুঝাতে পারছি কিনা? তুমি ডিজিটাল অ্যামনেশিয়া রূপান্তরিত হয়ে যাবে, তুমি ক্যালকুলেটর ব্যবহার করা বাদ দিয়ে দিবা। হ্যাঁ, একটা খুব প্রেস্টিজিয়াস পরীক্ষাগুলো ছাড়া, এই কলেজের পরীক্ষা হোক, কোচিংয়ের খুব একটা প্রেস্টিজিয়াস পরীক্ষা হোক, তুমি এখন ক্যালকুলেটর ইউজ করলা, বাট ম্যাক্সিমাম সময় তোমার ক্যালকুলেটর ইউজ করার দরকার নেই যাদের মেডিকেল টার্গেট। গরম লাগছে কি? ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আর লাস্টলি আর ফিজিক্স নিয়ে আরেকটা কথা বলি ভাইয়া। ফিজিক্সের ক্ষেত্রে তাহলে আরেকটু ভালো করার টেকনিক হচ্ছে তোমাকে এই লাল কালিতে সবুজ কালিতে বইগুলো যেন দাগানো থাকে। এখন তুমি এগুলো কীভাবে পাবা? ভাইয়া শোনো, আমি তোমাদেরকে এটা নিয়ে হেল্প করবো। আমি এই যে লাল কালিতে সবুজ কালিতে দাগানো বইয়ের পিডিএফ ভাইয়া যখন যেটা পড়াবে, আমাদের মানে আলামিন ভাই যখন পড়াবে, আমি এটা তোমরা বললে আমি এটা গ্রুপে দিয়ে দিব। বাট একবারে সব দিতে পারবো না, কিছু ইস্যুস আছে। আমার কথাকে বোঝাতে পারছি, মানে কিছু ইস্যুস আছে, মানে আমাদের তো একটা প্রতিষ্ঠান, কিছু প্রাতিষ্ঠানিক রুলসগুলো মেনে চলা লাগে আর কি, ঠিক আছে। সো একবারে দিতে পারবো না। ধরো তোমরা একটু লিখলা যে মানে ফিজিক্স ক্লাস হয়ে গেছে তোমাদের, ঠিক আছে, ফিজিক্সের ক্লাস হয়েছে, ভেক্টর ক্লাস হয়ে গেছে, ভেক্টর যখন শুরু হবে ভেক্টরটা দিয়ে দেবো। আবার ভেক্টরের পরে যখন ধরো ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 পড়ানো শুরু করলো, মানে গতিবিদ্যা পড়ানো শুরু করলো, আমি গতিবিদ্যার এই লাল কালিতে সবুজ কালিতে দাগানো বইয়ের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। এবার তোমরা কী করবো ভাইয়া, পড়ার সময় এই যে ইশাক স্যারের বইয়ের এই লাল কালি সবুজ কালিতে দাগানো বইয়ের পিডিএফগুলো মানে একটু দাগায় পড়বা, এটা তোমাদের জন্য খুব সুবিধা হবে। দাগায় রাখবা। তুমি তপন স্যারের বই পড়তেছো ম্যাথের জন্য, ঠিক আছে, খুব ভালো, ওই ম্যাথমেটিক্যাল টার্মসগুলো এখান থেকে দেখো, তাহলে 2টা বই তোমার পড়া হয়ে গেলে আরও ভালো। আমার কথাকে বোঝাতে পারছে। প্লাস ইশাক স্যারের বইয়ের এই যে বৈশিষ্ট্য, এই যে উদাহরণ, স্যারের বইয়ের কোন জায়গায় কোন লাইনটা আছে, এরকমভাবে যেন তোমার একদম মুখস্থ থাকে। আমার একটা বন্ধু, আমি তোমাদেরকে ক্লাসে গল্প করছিলাম, আমার একটা বন্ধু ঢাকা মেডিকেল থেকে পাস করছে, ওরও বিসিএস হয়েছে। তো ওকে আমরা তো ক্যারেট কলেজে তো আমাদের কোনো গ্যাজেট ছিল না যে একটা জিনিস পারতেছি না সার্চ দিব, ওকে আমরা বলতাম ডিজিটাল মানে ও এনসাইক্লোপিডিয়া আর কি। ওরে মানে কোনো জিনিস জিজ্ঞেস করলে ও পৃষ্ঠা নাম্বার সহকারে কয়ে দিত, ওই যে অমুক বইয়ের অমুক পৃষ্ঠায় আছে দেখগা। মানে এইটা হচ্ছে মানে ভাবের বিষয় আর কি। তুমি যদি ওই রকম ক্যাটাগরিতে নিজেকে নিতে পারো তাহলে ভাই মানে তুমি চান্স পাবা। এবং ধরো মানে তুমি ঢাকার মধ্যে একটা মেডিকেলে চান্স পাইছো, মনে করো তুমি ঢাকা মেডিকেলে চান্স পাইছো, এই যে ঢাকা মেডিকেলের আমাদের ব্যাচগুলোকে বলো তো K72 মানে রাফিরা মনে হয় মানে 80-80 বা এরকম টাইপের আর কি। তো K72 কেন জানো? এরা কলকাতা মেডিকেল কলেজ থেকে এটা ভেঙে আসছে। বাংলাদেশের বয়স তো 72 বছর হয়নি এখনও। এটা ঢাকা মেডিকেল কলেজ, যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে, ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে 1948 সালে। 48 সাল থেকে তুমি যদি বলেন 72 বছর বয়সও হয় না, তাহলে 72তম ব্যাচ কীভাবে? ওই কলকাতা মেডিকেল কলেজ মানে 1900 মানে কত সালে যেন সৃষ্টি, এরপরে ওদের যে ব্যাচ আজ থেকে প্রায় 72 বছর, মানে আমাদের আজ থেকে প্রায় 80-82 বছর আগে আর কি,
ওই সময়কার ব্যাচ ওরা কলকাতা দেশ বিভাগের পরে 47-এ দেশ বিভাগ হলো, ওইখান থেকে ভাগ হয়ে ওখানকার মুসলিম স্টুডেন্টরা ঢাকায় এসে ওই ঢাকা মেডিকেল কলেজ বা এখানে তাদের ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ঢাকা মেডিকেল কলেজ শুরু হলো আর কি। আমার কথাটাকে বোঝাতে পারছি, মানে এই যে ইতিহাস, এবং ঢাকা মেডিকেল কলেজের সাথে ধরো তোমার শহীদ মিনার, আর ওইখানে হাঁটলেই মনে হয় যে মনে করো বাংলাদেশ সৃষ্টি হয়েছে। ধরো এই যে ডাকসু ইলেকশন কেন এতটা মানে হাইপ, কারণ এদের হাত ধরে মনে করো একটা দেশ, একটা ইতিহাস, একটা সভ্যতা এগুলো সৃষ্টি হয়েছে আর কি। আমার কথাটাকে বোঝাতে পারছি, এটা মানে খুব কী বলবো প্রেস্টিজিয়াস। আর বাংলাদেশের পার্সপেক্টিভে মানে মেডিকেলে চান্স পাওয়াটা কীরকম যে মানে সেটা তোমরা নিজেরাও জানো আর কি। যেমন ধরো আমি এবার পূজায় গ্রামের বাড়ি যাব, আমি জানি ঠিক আছে এখানে কত মানুষজন যে আসবে, তাদের এইটা সমস্যা সেইটা সমস্যা, আমি আমার মতো করে চেষ্টা করব তাদেরকে হেল্প করার জন্য, এবং তারা মনে রাখে এই ব্যাপারগুলো। আমি যদি কারোর বাসায় যে এক গ্লাস পানিও খাই, কারোর গ্রামের বাড়িতে যায়, মানে তারা খুশি হয় যে আসছে, মানে আমার বাড়িতে আসছে আর কি। মানে কীভাবে যে আমার সামনে একটু তারা তাদের বেটারমেন্টটা একটু শো করবে এটার জন্য লাইন দেয় আর কি। এটা আমি ভাব নিয়ে বলতেছি না, বাট আমার কাছে তো ওইরকম কোনো কিছুই না, আমার কাছে তো এরকম কোনো পাওয়ার নাই যে ঠিক আছে আমি ওখানকার এমপি আমার জন্য এরকম মানে ভাবের জন্য এরকম করতেছে। বাট কী জানে মানে হ্যাঁ বিপদে পড়লে আমার সাথে যদি একটু সম্পর্ক থাকে তাদের, বিপদে পড়লে আমি হয়তো বা তাদের বিপদে ফোনটা ধরবো, বলতে পারি যে না সরদি হাসপাতালে আসেন, আমি ভর্তি করার ব্যবস্থা করছি। বা ওই যে গাইডলাইন, ওই যে আমি জানি যে না অমুক এই সরদিতে যান না, এটা আপনি নিউরোসায়েন্স হাসপাতালে যান বা হৃদরোগ হাসপাতালে যান, এই যে গাইডলাইন, এটাও কিন্তু মানুষের বিপদের সময় অনেক বড় একটা ইস্যু হয়ে থাকে। আমার কথাটাকে বোঝাতে পারছি ভাই, তুমি মানুষের সবচেয়ে নিডি টাইমে সেবাটা দিতে পারবা, এর থেকে বড় সুযোগ মানে আল্লাহ তাআলা খুব কম প্রফেশনে মানুষকে দিয়েছেন। হ্যাঁ এই প্রফেশনের আসলে ভালো জায়গাটা এটাই। যাই হোক ভাই, তাহলে ফিজিক্সের কথাগুলো আমরা বুঝলাম। এবার কেমিস্ট্রিটা নিয়ে আমি আসলে তেমন বেশি কথা বলবো না, কারণ বায়োলজি আর কেমিস্ট্রি প্রায় একই রকমভাবেই চলে। ওই যে জ্ঞানমূলক, কেমিস্ট্রিতেও ম্যাথ আসে বাট খুব কম, কেমিস্ট্রিতে জ্ঞানমূলকগুলো বেশি আসে। জৈব যৌগটা খুব ভালো করে পড়বা যখন জৈব যৌগটা তোমাদেরকে পড়াবে। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এবং ফিজিক্সের ক্ষেত্রে ইশাক স্যারের বই, এই 3টা বই যেন তোমার 3 দুগুণ 6টা বই যেন তোমার নখদর্পণে থাকে তুমি যদি মেডিকেলে চান্স পেতে চাও। আমরা একদম প্রায় শেষের দিকে চলে আসি, আমরা আসলে নামাজের টাইমও আছে, মানে আমি ঠিক একটা সময় ছেড়ে দেবো তোমাদেরকে, আর 13 মিনিট পরে লাস্ট আমি এই সময়টা একটু কথা বলবো ইংলিশ আর জেনারেল নলেজ নিয়ে। প্রথমে 3 মিনিট ইংলিশ নিয়ে বলবো, 10 মিনিট জেনারেল নলেজ নিয়ে বলবো। শোনো, ইংলিশের ক্ষেত্রে ভাইয়া ধরো আমি ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম, আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সময় প্রচুর ইংলিশ চর্চা করতে হয়েছে আর কি। মানে ইংলিশের মার্কই বেশি ছিল ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সময়। আমরা যা গ্রামার শিখার ক্লাস 6-এ শিখা লাইছি, ক্লাস 6-এ থাকতেই না, তোমরা যারা ক্যাডেট কোচিং করছো আমার সাথে একমত হবে আর কি। 9-10-এর বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার শিখায় দেয়। কারা কেউ ক্যাডেট কোচিং করছো এখানে কেউ আছো? ওই যে একজন আছে আর কি, ওই যে ওর কাছে জিজ্ঞেস করো 9-10 মানে 9-10-এরটাও পড়াই দেয়, 9-10-এর গ্রামার সহকারে পড়াই দেয়, বাংলা এবং ইংলিশ। তো ক্যাডেট কলেজে আসার পরে দেখতাম যে একটা সাবজেক্ট একটা পরীক্ষার আগে আমি একটু রেস্ট নিতে পারি, সেটা হচ্ছে ইংলিশ পরীক্ষা। মানে ইংলিশ যেরকম শিখছি আর কি। আমাদের ক্যাডেট কলেজে ইংলিশ মানে একটা সোসাইটি ছিল ভালো, ইংলিশ ডিপার্টমেন্টের টিচাররাও ভালো ছিল। আমাদের টেলস ফ্রম শেক্সপিয়ার পড়াতো ক্লাস 8-9 থেকেই, ঠিক আছে। এবং মানে টেলস ফ্রম শেক্সপিয়ারের সেই মানে তোমার হচ্ছে ধরো টেম্পেস্ট, তোমার হচ্ছে ধরো মানে এই সমস্ত উপন্যাসগুলো, হ্যামলেট, আমরা ওই ছোটোবেলায় পড়ে ক্লাসে চর্চা করতাম আর কি। এটা একটা ভালো দিক ছিল। কিন্তু ভাই ওই যে মানে ট্রেডিশনাল যে গ্রামার সেগুলো আসলে পড়াটা খুব কম হয়েছিল। তারপরে দেখি এসএসসি পরীক্ষায় ভাই মানে একটা সাবজেক্টে আমরা শিওরে প্লাস, সেটা হচ্ছে ইংলিশ। কারণ ওই যে সমস্ত জিনিস আসে তার থেকে আমরা অনেক ওগুলা ক্লাস 6-এই পড়ে আসছি এরকম মনে হয়েছে। এখন এইরকম এটাকে গুরুত্ব দিতে না দিতে ক্লাস 12-এ এসে দেখলাম যে ভাই মানে ওই আমার নলেজ ক্লাস 6-এ যা ছিল 12-এ এসে তাই আছে আর কি। এটা দিয়ে এসএসসিও পার হয়ে গেছে, এইচএসসিও পার হয়ে গেছে। কিন্তু যখন দেখি মেডিকেলের কোশ্চেনগুলো আসে আর পারি না, কারণ মেডিকেলে প্রশ্ন দেয় হলো বিসিএস থেকে, বিসিএসের প্রশ্ন দেয়। কারণ প্রশ্ন যারা করে ধরো ডাক্তাররাই করে, ডাক্তাররাও বিসিএস টিসিএস দিছে আর কি, ঠিক আছে। ওরা বিসিএসের কোশ্চেনগুলো করে। আর বিসিএসের কোশ্চেন কোনটা আসে জানো? এই যে আজকে একটা প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে 47তম বিসিএসের, নিয়ে দেখবা ইংলিশ কোশ্চেন তুমি পারো কিনা। মানে তুমি নেটে সার্চ দিবা, আজকে সবাই দিবা জেনারেল নলেজ আর মানে ইংলিশ ওইখানে 25 মানে 20 মার্ক হচ্ছে তোমার গ্রামার থাকবে, আর 15 মার্ক থাকবে হচ্ছে সাহিত্য। ইংরেজি সাহিত্য তোমাদের পড়ার দরকার নাই, খালি বিসিএসের গ্রামার অংশটা তুমি দেখবা, ঠিক আছে। এবং জেনারেল নলেজ থাকবে প্রায় 50 মার্কের, 30 মার্ক মানে বাংলাদেশ অ্যাফেয়ার্স, 20 মার্ক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এই 50টা কোশ্চেন আর 20টা কোশ্চেন, 70 মার্ক তোমরা একটু ট্রাই করার চেষ্টা করবা। এটা সার্চ দেবা, দেখবা আজকে কোশ্চেন সলভ সহ চলে আসছে, ঠিক আছে। তুমি তোমার নিজেকে যাচাই করবা। এবং ভাইয়া তোমাকে কিন্তু ওই লেভেলে প্রিপারেশন নিতে হবে, নাহলে তুমি এগুলোতে পারবা না। ওই ইংলিশ ওই রকম প্রশ্নটা দেয়, বিসিএসে কোন প্রশ্নটা দেয়? ধরো
মানে আমি 45তম বিসিএস এর রিটেন পাস করে আছি, মানে ওইটার ভাইবার ডেট এখনও দেয়নি। 46তম বিসিএস এর রিটেন দিয়ে রাখছি, এই জন্য 47তম দিতে যায়নি। মানে আরও একটাতে তো আমি মানে ডাক্তারদের 48তম স্পেশাল বিসিএস আমি সুপারিশপ্রাপ্ত হয়েছি, মানে একটা ফাইনাল রেজাল্ট দিয়ে দিয়েছে। আর আগের দুইটা রিটেন দিয়ে রাখছে, ভাইবা দেই না, এই জন্য আজকের আর প্রিলিটা দিতে যায়নি। মানে বিসিএস এর সিস্টেমটা হচ্ছে এই যে আজকে প্রায় 3.5 লক্ষ পোলাপান পরীক্ষা দিচ্ছে, এদের মধ্যে 12,000 টিকা পায় আর কি, ঠিক আছে। এরকম আমি অলরেডি মানে 2বার টিকা আছে অলরেডি দিয়ে এদেরকে রিটেন পরীক্ষা নেবে। সো বুঝো মানে এত কম্পিটিটিভ একটা এক্সাম, তার মানে ওরা কিন্তু নর্মাল যেন তেন প্রশ্ন করে না, ইংলিশ গ্রামারের সেই সবচেয়ে এক্সেপশনাল রুলটাই কিন্তু তারা দিবে। আমার কথাকে বুঝাইতে পারছে? ধরো তুমি যেটা নর্মাল রুল হিসেবে পড়ে যাইতেছো, তুমি পারো, আমি তো গ্রামার এটা পারি, ওইটা তো দিবেই না, ও ধারে কাজ দিয়েও যাবে না, সবচেয়ে এক্সেপশনালটা দিবে। এই জন্য ভাইয়া তোমরা যারা ধরো তামিম ভাইয়ের কাছে অলরেডি একটা কোর্স করে ফেলছো, আচ্ছা ভাইয়া তো চলে যাচ্ছেন, মানে যেখানে পড়ো, যেখানে তোমার যে টিচারের কাছে ভালো লাগে, ইংলিশটাকে তোমরা ছাইরা দিও না। এবং যে টিচার অ্যাডমিশনের মতো করে পড়ায় সেই টিচারের কাছে তোমরা চুজ করবা আর কি। আমার কথাকে বুঝাইতে পারছে কিনা? খালি এইচএসসি না, অ্যাডমিশনের মতো করে করা, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে, এটা তো আমি মেডিকেলের কথা বললাম, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু 30 মার্কের মানে ইংলিশ থাকে, ওইটারও অনেকটা প্রিপারেশন একই রকমের, ঠিক আছে। সো তোমার যদি ইংলিশটা এরকমভাবে ভালো মতো প্রিপেয়ার থাকে, যেমন আমার যে স্টুডেন্টটা 1 মার্কের জন্য মেডিকেলে চান্স পায়নি, ও ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে চান্স পাইছে, ঠিক আছে। ও হচ্ছে তামিম ভাইয়ের সাবজেক্টে আইইআর, মানে খুবই চমৎকার একটা সাবজেক্ট, এটাতে মানে চান্স পাইছে, এটা ঢাকা ইউনিভার্সিটির লুক্রেটিভ একটা সাবজেক্ট, খুব ডিমান্ডেবল বি ইউনিটের মধ্যে, ল, আইইআর, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ, এগুলা খুব মানে লুক্রেটিভ সাবজেক্ট। তো ওই সাবজেক্টেও চান্স পেয়ে গেছে আর কি। কেন? ওই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মানে ইংলিশটা মোটামুটি ভালো প্রিপারেশন ছিল এবং ইংলিশটা দিয়ে চান্স পেয়ে গেছে। তো স্রষ্টা না করুক, মানে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, যারা হচ্ছে ধরো আর্টস কমার্সে পড়ে বা ধরো আমাদের মতো আরও অনেকে আছে মানে বাংলাদেশের বেস্ট ইউনিভার্সিটিতে পড়ে, ওইটাকে ও খুব একটা পাত্তা দিচ্ছে না, কারণ ওর কষ্ট মেডিকেলে চান্স পায় না। কিন্তু দেখো সে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, ব্যাপারটা বুঝাতে পারছি। এখন সেকেন্ড টাইম সে আবার প্রিপারেশন নিচ্ছে, তো তোমার দেখবা ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন এমনি হয়ে যাইতেছে। আর আরেকটা কথা ভাইয়া, তোমরা যারা মেডিকেলে প্রিপারেশন নিবা তারা অবশ্যই 4th সাবজেক্ট নিবা ম্যাথ, আর মেইন সাবজেক্ট নিবা বায়োলজি, অবশ্যই অবশ্যই। কেন? আল্লাহ না করুক ধরো তোমাদের সময় এরকম হইলো যে মেডিকেল ভর্তি পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, ক ইউনিটের ভর্তি পরীক্ষা পাশাপাশি 1 সপ্তাহ পরে, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটিতে 4টা সাবজেক্ট দাগাইতে হয়, ফিজিক্স কেমিস্ট্রি সবাইকে দাগাইতে হবে, আর ম্যাথ বায়োলজির মধ্যে যেটা মেইন সাবজেক্ট সেটা দাগাইতেই হবে। 4th সাবজেক্ট তুমি চাইলে দাগাইতেও পারো, চাইলে 4th সাবজেক্টের পরিবর্তে বাংলা বা ইংলিশ দাগাইতে পারো, ঠিক আছে। তো ধরো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং মানে মেডিকেলের জন্য প্রিপারেশন নেবা, তাদের বায়োলজি যদি মেইন সাবজেক্ট হয়, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি দাগাইতে পারবা। চাইলে তুমি যদি চাও তাহলে হায়ার ম্যাথের পরিবর্তে তুমি ইংলিশ দাগাইতে পারবা, যেটা তুমি মেডিকেল প্রিপারেশনের জন্য পড়তেছো আর কি। তাহলে অ্যাটলিস্ট মানে ফেল করা এড়ায় তুমি কিছু মার্ক পাবা। তোমাকে হয়তো ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো দিবে না, বাট তারপর তুমি তো একটা মার্ক পাইলা। আর তুমি যদি বেশি টাইম পাও তাহলে ম্যাথটা প্রিপারেশন নিয়ে সহকারে গেলে ঢাকা ইউনিভার্সিটিতে আরও ভালো। আমার কথাটাকে বোঝাইতে পারছে কিনা? আচ্ছা ভাইয়া, এগুলোকে বলে পেটি সায়েন্স, বুঝছো, ম্যাটে সায়েন্স বা পেটি সায়েন্স, এগুলো করা উচিত না। হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট ছিল মাইলস্টোনে, কথা শোনো, আমার একটা স্টুডেন্ট ছিল মাইলস্টোনে পড়তো, আমি ধারণা করছিলাম ও ঢাকা, ওর নাম অর্পিতা পাল, তো আমি ভাবছিলাম ঢাকা মেডিকেলে চান্স পাবে, বাট পায় নাই। পরে মানে ফরিদপুর মেডিকেলে পড়ছে এখন, ঠিক আছে, বাট ফরিদপুর মেডিকেল অনেক ভালো মেডিকেল, মাত্র 4 মার্ক কম পাইছে। তো ও এরকম পেটি সায়েন্স নিয়ে পড়তো আর কি, ঠিক আছে। এখন ধরো এইটা একটা কেস আমার লাইফে দেখা, যে ও পেটি সায়েন্স মানে হলো ম্যাথ সাইডার দিছে আগে থেকেই, ম্যাথটা খুব ও ভয় পায়, এরকম একটা কেস, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি এটা বাজে ফল দিছে। আমার কথা কি ক্লিয়ার? আমি যেটা হয়েছে সেটা নাম সহকারে বললাম, কিন্তু ভাই তারপরে এটা বললাম যে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা এরকম পেটি সায়েন্স নিয়ে পড়ে, যারা ম্যাথটা ভয় পাইছে, মানে কি আসলে সে মানে আগে থেকেই সে ভীতু মাইন্ড নিয়ে শুরু করছে আর কি, ওকে দিয়ে ভালো রেজাল্ট করা সম্ভব কম হয় ভাইয়া। সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা তো দেখে বোঝা যাচ্ছে যে তোমরা আসলে ভালো স্টুডেন্ট, না হলে এই ক্লাসে আসতে না। আজকে শুক্রবারের একটা দিন, কলেজ শুরু হয়েছে, মানে ম্যাক্সিমাম পোলাপান একটু রেস্ট নিচ্ছে, তার মানে তোমরা ভালো স্টুডেন্ট বিধায় বা ভালো করার ইচ্ছা আগ্রহ আছে বিধায় তোমরা আসছো। তো ভাই তোমাদের জন্য অবশ্যই ম্যাথ নেবা, তবে হ্যাঁ বলি ম্যাথ নিয়ে তুমি এই কাজটা করতে পারো, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বোর্ডে বেশি বেশি আসে, তুমি সেগুলো করলা, দেখবা যে ম্যাথে A+ হয়ে গেছে, অসুবিধা নাই। তোমার যদি আরেকটা সাবজেক্ট বাড়ায়ও দেওয়া হয় তারপরেও তুমি পারবা। এটা তুমি কেন অজুহাত, মানে তোমার মনের মধ্যে একটা অজুহাত তৈরি হইতেছে, আসলে যদি ম্যাথটা না নিই তাহলে হয়তো আমি বায়োলজিটা বেশি পড়ার টাইম পাবো, ফিজিক্স কেমিস্ট্রি বেশি পড়ার টাইম পাবো। ভাই এটা কথাটা ভুল। আমরা এত সময় নষ্ট করি। ধরো সাপোজ তুমি প্রতিদিন, ঠিক আছে, দিনে 5 বার ফেসবুকে বসো, ঠিক আছে, 5 বারে প্রতিবারে 5 মিনিট করে তুমি রিলস দেখো, তাহলে দিনে প্রায় 25 মিনিট তুমি রিলস দেখো। চিন্তা করতে পারতেছো? 30 মানে 25 থেকে 30 মিনিট তুমি রিলস দেখো প্রতিদিন, 2 দিনে 1 ঘন্টা রিলস দেখো। চিন্তা করো, আমাদের সারাদিন ইফেক্টিভ টাইম কত?
16 ঘন্টা, মানে 24 ঘন্টার মধ্যে তুমি 16 ঘন্টা তুমি মানে 8 ঘন্টা তো ঘুমেই চলে যায়, 16 ঘন্টা তোমার ইফেক্টিভ টাইম। হ্যাঁ, তার মানে তুমি প্রতি 32 দিনে একদিন খালি খালি ফেসবুকে রিলস দেখে কাটায় দাও, চিন্তা করো। মানে এইভাবে তুমি যদি হিসাব করো, আর যারা আরও 1-2 ঘন্টা ফেসবুকে বসে থাকে তারা প্রতি 8 দিনে একদিন, 2 ঘন্টা যারা ফেসবুকে বসে তারা প্রতি 8 দিনে একদিন খালি ফেসবুকে বসে কাটাই দিতেছে, প্রতি 8 দিনে একদিন সারাদিন খালি ফেসবুক, মনে করো এরকম। তাহলে সে কতটা সময় নষ্ট করছে। তো তুমি এগুলো সময় নষ্ট করো না, দেখবা ম্যাথ, আর ভাই ম্যাথ দরকার আছে। যেমন ধরো আমি মানে বিসিএস পরীক্ষা দিলাম, বিসিএস পরীক্ষা ম্যাথ আছে, এবং আমার এই স্পেশাল বিসিএসটা হওয়ার মানে ইয়াটাই ছিল হচ্ছে ম্যাথ। আমি মানে ম্যাথ ভয় পাইতাম একটা সময়, খুবই ভয় পাইতাম। তো আমি ট্রাই করছি আমার যে দুর্বলতাগুলো নিয়ে সেগুলো কাজ করা নিয়ে। এবার এমন হয়েছে আমার ম্যাথ এবার অপশন সহ কমন চলে আসছে পরীক্ষায়, ঠিক আছে। এবার লাস্টে 3 মিনিট অনেকেই পারে নাই, আমি দেখতেছি কিরে উত্তরটা তো চেনা চেনা মনে হয়, সাহস করে 3টায় দাগাই দিয়েছি, 3টাই কারেক্ট হয়ে গেছে ওইটা, কারণ টাইম ছিল না। মানে স্পেশাল বিসিএসে খুব টাইমটা কম ছিল, মানে প্রশ্ন ছিল অনেক বেশি এবং প্রশ্ন বেশ কঠিন আসছে, 3টাই কারেক্ট হয়ে গেছে। মানে স্রষ্টার কাছে শুক্রিয়া জানাই যে মানে ওই ম্যাথটা আমি করে গেছি। এখন পরীক্ষার হলে যে করার টাইম নাই, আমার উত্তর সহ মুখস্থ হয়ে গেছে আর কি, উত্তরটা দেখে চিনতে পারছি। মানে থাকে না কিছু কিছু মার্কা মারা ম্যাথ থাকে, উত্তর দেখলে বোঝা যায় আর কি, অনেকটা এরকম ভাই। সো দেখো, আমি যদি ওই ম্যাথ আমার না থাকতো তাহলে তো ভাই আমার আরও কষ্ট হইতো। আমি তো ম্যাথ তো মানে আমার বিসিএসই দেওয়া হইতো না, অনেকটা এরকম, কারণ বিসিএসে একটা বড় অংশ ম্যাথ। সো তোমরা এই কাজটা করো না ভাইয়া, ঠিক আছে। ধরো তুমি মনে করতে পারো বায়োলজি ভাইয়ের কাছ থেকে একটু যদি শুনে আসতে পারি ম্যাথটা ছাইরা দাও, মানে এরকম না। আবার কেউ কেউ তোমাদের মধ্যে আছে দেখো বায়োলজি ছাইরা দিতেছি, স্ট্যাট নিতেছে, এটাও একটা পেটি সায়েন্স, এরাও দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ভালো রেজাল্ট করে না, ঠিক আছে। তাহলে আমি কি ইংলিশের জন্য বুঝাইতে পারছি ভাই, ইংলিশের প্রায়োরিটিটা এমন জায়গায় পড়বা, কিসের মতো করে পড়বা বলো তো, বিসিএ মানে ইংলিশটা কোন স্ট্যান্ডার্ডে, বিসিএস স্ট্যান্ডার্ডে, অ্যাডমিশন বিসিএস স্ট্যান্ডার্ডে, কথা নাই শোনো। তাহলে ভাইয়া তোমরা আর একটা কথা বলি, ওই যে মানে অনেকগুলো ইংলিশ বই আছে, যেমন ধরো অ্যাপেক্স বা মাস্টার্স, এগুলো হচ্ছে বিসিএসের জন্য মানুষজন পড়ে। বিগত সালে বিসিএসের কোশ্চেনগুলো দেওয়া আছে, তুমি যদি গত 30 বছরে বিসিএসের সব কোশ্চেন মুখস্থ করে ফেলতে পারো, এই যে ইংলিশে কয়টা করে, 20টা করে, তাহলে গত মানে 30 বছরে কয়টা বিসিএসের কোশ্চেন আছে, 20টা মানে গ্রামারের কোশ্চেন। তো মনে করে এরকম 400-500 তুমি যদি খালি কোশ্চেন মুখস্থ করে ফেলতে পারো, তোমার কেউ আটকাতে পারবে না, কিন্তু তোমার বিসিএস পরীক্ষা পর্যন্ত তুমি ইংলিশে আগায় থাকবে আর কি। আমার কথাটাকে বুঝাইতে পারছে কিনা? এখন থেকে তুমি ফ্রি টাইম এগুলো চর্চা করবা, এই বইগুলো কালেকশনে রাখবা, পড়ার সাথে এইগুলো পড়বা, আর যারা এগুলো পড়ে তাদের সাথে গ্রুপ করে থাকবা, যে টিচার এগুলোর কথা বলে তাদের আশপাশ দিয়ে ঘুরঘুর করবা, তাহলে তুমি দেখবা ভালো করবা আর কি, বুঝছো। মানে আমি ভাই লাইফে আমি আসলে একটু স্বার্থপর টাইপের ছিলাম। স্বার্থপর মানে কি, আমি দেখি যে পোলাপাইনগুলো ভালো রেজাল্ট করতেছে, আমি আসলে তাদের সাথে সাথে মিশতে চাইতাম। আমি খুব মানে তারা আমার পাত্তা না দিলেও আমি তাদেরকে, ঠিক আছে ধরো আমি আমার হাতে অনেক টিউশনই থাকতো আর কি। আর কলেজের ভালো মানে ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় তো আমার মেডিকেলের, আমার পাত্তা দিবে না, মানে আমি যদি ভালো পড়াশোনা করি এটাই তো স্বাভাবিক, কিন্তু তাদের তো আবার টিউশনই লাগে, তাদের হাত খরচ লাগে, আমি ওদেরকে টিউশনই দিতাম। ঠিক আছে বন্ধু, আমি কিন্তু তোমার বন্ধু, ঠিক আছে, মানে ওর পাশে যায় একটু, ও কেমনে পড়ে এইটা দেখার, এই যে একটা ব্যাপার স্যাপার। এমনিতে ভালোর সাথে মিশতে মিশতে না দেখা গেলো যে মানে প্রায় ওদের কাছাকাছি একটা রেজাল্ট হয়ে গেছে ভাই, এটা কিন্তু একটা খুব ভালো ট্রিক্স। সো যারা এগুলো পড়াশোনা করে তাদের সাথে তুমি ইন্টেনশনালি বন্ধুত্ব করো, তুমি দেখবা তুমি জিততেছো, তুমি হারবা না আর কি। আর লাস্টলি ভাইয়া, আমরা একটা এতিম বাচ্চাকে নিয়ে কথা বলবো, সেই এতিম বাচ্চাটার নাম হচ্ছে সাধারণ জ্ঞান। তো এতিম বাচ্চা কেন বললাম, দেখো বায়োলজি তোমার কেউ এটা নিয়ে কথা বলবে, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, এদের মা বাপ আছে, কোনো না কোনো জায়গায় তুমি পড়তেছো, কিন্তু সাধারণ জ্ঞান এরা কোনো মা বাপ নাই, আছে কি? আচ্ছা ধরো প্রাপ্য হচ্ছে মানে মুশফিক সাদিক প্রাপ্য, উত্তরাতে এখন সে নাকি বায়োলজি পড়াচ্ছে, মানে আমার এখানেও পড়াতো, মানে আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, খুবই ভালো, মানে ও বইটাও চান্স পাইছে, ঢাকা মেডিকেলে পড়ে আর কি এখন। মানে কি ব্রেন ভাই, কি ব্রেন! ও বুয়েটে বায়োমেডিক, ওর ইচ্ছা ছিল, শোনো আমি উত্তরাতে 2018 সালে প্রথম যখন ব্যাচ পড়ায়, ও তখন ক্লাস 11 আর কি, ওদের ব্যাচটাকে পাইলাম। ও তারপরে রাহিনের সাথে দেখা হলো, রাহিন এখন একটা নাম করা কোচিংয়ের একটা কেমিস্ট্রি টিচার, খুব ভালো লাগে আর কি এদেরকে, মানে আমার সাথে এখনও খুবই মানে টিচার মানে অলওয়েজ এ টিচার, মানে আমি তাদের ভাই আর কি, আমি এখনও ওদের সাথে খুব গল্প হয়। তো প্রাপ্যকে দেখে আমি কখনো জানতাম না যে ওর ইঞ্জিনিয়ারিং নিয়ে স্বপ্ন। আমি বায়োলজি পড়ানোর পরে ক্লাসে প্রতিদিন 5-10 মিনিট জিকে পড়াইতাম আর কি, এমনিতেই, কারণ আমি জানি আমিও বিসিএস দিব, ওদেরকে এমনিতে ফ্রি পড়াই দিতাম। 1 ঘন্টা বায়োলজি পড়াইছি, ওরা 10-15 মিনিট যাদের চলে যাওয়া তারা চলে যেত, আর কেউ চাইলে 10-15 মিনিট বসতো, তাদের সাথে আমরা জিকে নিয়ে একটা মানে ডিসকাশন করতাম আর কি, আমি ওদেরকে পড়াইতাম, ওরা পড়তো। এবং প্রাপ্য প্রতিটা ক্লাসেই তো থাকতো, আর ও এমন কোশ্চেন করতো, ওরে পড়ানোর জন্য আমাকে ভালো করে পড়ে আসতে হতো, নাহলে ওর কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারবো না। টিচার যদি এখন কোশ্চেন না পারে, আচ্ছা একদিন পারে না ঠিক আছে হইলো, 2 দিন পারে না, তাহলে তার কেমনে হইলো, ওরে পড়ানোর জন্য আমার পড়ে আসতে হতো আর কি। এখন ধরো মানে আমি বুঝি না যে ওর মেডিকেল টার্গেট না, ও ইঞ্জিনিয়ারিং টার্গেট,
দেখি যখন 2 বছর পড়ার পরে 12-এ উঠে ও বলতেছে ভাই আমি উদ্ভাসে ভর্তি হয়েছি, দোয়া করেন। উদ্ভাসে কেন, উন্মেষে না ভর্তি হবে? তুই বলে না ভাই আমার তো ইঞ্জিনিয়ারিং টার্গেট। দেখো সে 2 বছর তার গার্ডস সে আমার সাথে এমন শো করে নাই যে তার ও মানে কারো ভাব দেখলেই মনে হয় যে মানে এমনভাবে ভাই আমি তো ইঞ্জিনিয়ারিং করবো, অ্যাজ ইফ তার বুয়েটের ভিসি তার শ্বশুর লাগে, এরকম টাইপের। ঠিক আছে, মানে এমন একটা ভাব। বায়োলজি ক্লাসে আসছে, সে বায়োলজি লিখতেছে না, নোট করতে বলতেছে সে নোট করতেছে না, এরকম একটা ভাব আছে না। দেখো ও কেন চান্স পাবে না? পরে ও বুয়েটে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইছে, মেডিকেল ভর্তি পরীক্ষা সবার আগে হয়েছে আর কি। মেডিকেল ভর্তি পরীক্ষায় ও প্রথমে ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেছে, কারণ ওর তো ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো করে পড়া ছিল। বায়োলজিটা সে, আমি বললাম তো ক্লাসে আমাকে বুঝতে দেয় নাই তার ইঞ্জিনিয়ারিং টার্গেট, মানে সে বায়োলজিটা কী পরিমাণ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে বুঝো। তবে জিজ্ঞেস করলাম ঠিক আছে তুই তো মেডিকেলে চান্স পাইছি বুঝলাম, কিন্তু ঢাকা মেডিকেলে কেন? তখন বলছে ভাই আমার জিকেটা খুব ভালো হয়েছিল। কেন জিকেটা ভালো হয়েছিল? ও হলো বিজিএসটা নাকি তার খুব পছন্দের সাবজেক্ট ছিল 9-10-এ, বিজিএসটা পারতো ভালো, আর ওই যে জিকে তো আমাদের কাছে কিছু কিছু শুনছেই আর কি, চর্চার মধ্যে ছিল। ভাই ক্যাডেট কলেজে আমরা আসলে জেনারেল নলেজ চর্চা করতাম বুঝছো, মানে আমাদের পরীক্ষা হইতো, হাউস কম্পিটিশন হইতো। রাজুক কলেজে এরকম কম্পিটিশন ছিল, কিন্তু করোনার পরে এটা ভাটা পড়ে গেছে, আবারও নাকি শুনছি যে শুরু করছে আর কি। আবার মাইলস্টোন টেলিস্টোনে তো এগুলো তো মানে গনেই না আর কি। ঠিক আছে, যে এটা জিকে টিকে যে পড়াইতে হবে এগুলো গনে না। সো কেউ গুনুক আর না গুনুক তোমাকে গুনতে হবে ভাইয়া। এতিম বাচ্চার যত্নটা তুমি যদি না নাও, ঠিক আছে, তাহলে কিন্তু ভাই মানে কপালে কষ্ট আছে। হ্যাঁ, আর এতিম বাচ্চার যত্ন তুমি যদি নাও তাহলে দেখবা তো তুমি ইহকালে পরকালে সম্মানিত হবে আর কি। কি কথা কন, ঠিক না বে ঠিক? আমরা ঠিক বললে হবে, ওয়াজের মতো করে বলতে হবে। এটা ওয়াজ বললাম ঠিক ঠিক এবার ঠিক করে বলতে হবে। তো ভাইয়া যাই হোক, মজা করছিলাম। আমরা যেটা বলছিলাম, তাহলে জেনারেল নলেজটা পড়বা কীভাবে? দুটো বইয়ের নাম লিখে দিচ্ছি, শোনো। মনে রাখবা সবচেয়ে কঠিন বই দেখে পড়ো, যে বইটা মোটা সেটা পড়বা আর কি। যেটা চিকন বই তুমি যদি খালি ওই রকম পড়ো তাহলে ভাই এটা তুমি হলো লুজার স্টুডেন্ট। বেশি পড়লে বা মকডাল বরাবর ঢিল মারলে গাছের লাগে, আমার কথাটা কি বুঝাতে পারছি? তো বিসিএস এর জন্য যে দুইটা বই ফলো করে তোমরা সেগুলো ফলো করবা। হ্যাঁ, আচ্ছা দুইটা বই নাম লিখে দিয়েছি। শোনো ভাই, পড়ার টেকনিকটা হচ্ছে কি, মেডিকেলে পড়াটা একটু বেশি জ্ঞানমূলক। সো ধরো তুমি 10 মিনিট পড়ার টাইম পাইছো, তাহলে তুমি 10 মিনিট ধরে একবার না পড়ে তুমি 6 মিনিটে বা 7 মিনিটে একবার পড়ে 3 মিনিট রিভিশন দিবা। এটা তোমার টার্গেট। ব্রেনটাকে এইভাবে টিউন করবো, তাহলে এটা মনে থাকে বেশি। 10 মিনিট তুমি টাইম পাইছো পড়ার, 7 মিনিটে একবার পড়ে বা 6 মিনিটে একবার পড়ে বাকি 3 বা 4 মিনিট রিভিশন দিবা। আমার কথা কি বুঝাতে পারছে? ঠিক আছে, ধরো প্রথমে বইটা নিয়ে আগে দেখে নিলে, আচ্ছা ঠিক আছে আমি একবার চোখ বলে নিলাম আমি 6 পেজ পড়বো এখন। ঠিক আছে, আমার 6 পেজ পড়ার টাইম হচ্ছে 60 মিনিট, 10 মিনিট 1 পেজ করে পড়বো। আমার কথা কি বুঝাতে পারছে? তাহলে তুমি 6 পেজ পড়ার টাইম 60 মিনিট, তাহলে তুমি 40 বা 45 মিনিটে একবার শেষ করে ফেলবা, বাকি 15 মিনিট আবার রিভিশন দিবা। এটা হলো টার্গেট। ঠিক আছে, এভাবে তুমি যদি পড়াশোনা করতে পারো ভালো করবা। আর সারাদিনে কতক্ষণ পড়া উচিত ভাইয়া? শোনো টাইম, ওই যে আমাদের রাফি ভাইয়া ঢাকা মেডিকেলে পড়ে, আমার স্টুডেন্ট, বিকালবেলা ক্লাস নেয় আমাদের 8-9-এর। ভাইয়া আজকে আসার কথা ছিল, আসেন নাই। যাই হোক, আরেকদিন তোমাদের সাথে কথা বললাম, ভাইয়াকে এই প্রশ্ন করবো, দেখি ভাইয়া এটা অ্যান্সার দেয় এরকমভাবে যে ভাই আপনি কতক্ষণ পড়তেন ঢাকা মেডিকেলে যে চান্স পাইছেন, কতক্ষণ পড়তেন? রাফি ভাই সবসময় একটা কথা বলে, ভাই আমি আসলে কতক্ষণ কোনো ঘড়ি মাইপে পড়ি নাই, ঘড়ি মাইপে পড়াও হয় না আর কি।